নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য স্বনামধন্য লেখক অভিক অর্জুন দত্তের একটি টান টান ক্রাইম থ্রিলার গল্প মাংস। লেখক অভিক অর্জুন দত্ত জন্ম 10ই অক্টোবর 1985 সালে। মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন আদরের নৌকা লিটল ম্যাক প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই 2008 সালের বইমেলাতে প্রকাশিত হয়, 1-20 গল্প। পরবর্তীকালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া। গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালোবাসেন লেখক। লেখকের সৃষ্ট ব্লু ফ্লাওয়ার এবং বাজ সিরিজ পাঠককুলের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আজকের গল্পটি আমরা নিয়েছি আদরের নৌকা থেকে প্রকাশিত মাংস এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন বিভিন্ন স্বাদের দারুণ দারুণ টান টান থ্রিলার গল্প। আপনারা কিন্তু অনেকেই গল্পগুলো শুনছেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রিপশনটা কিন্তু ফ্রি, তবে এটা আমাদের উদ্বুদ্ধ করে এবং সাহস যোগায় আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। আমাদের গল্পগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। শুরু করছি অভিক অর্জুন দত্তের একটি টান টান ক্রাইম থ্রিলার গল্প মাংস। লোকটা ফুটপাতে উবু হয়ে বসেছিল। পল্টু কাকু তার ওই চেহারা নিয়ে লোকটার পাশে উবু হয়ে বসল। আমি অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। পল্টু কাকু আমার দিকে কটমট করে তাকালো, চোখ দিয়ে খিস্তি মারল, বুঝতে পারলাম। আমি অগত্যা পল্টু কাকুর পাশে বসলাম। দাদা, বিড়ি হবে? নেই। কোনো প্রবলেম নেই দাদা, আপনি আমার থেকে সিগারেটটা নিতে পারেন। চোদু পেয়েছেন আমাকে? হ্যাঁ, নিজের কাছে সিগারেট আছে আর আমার থেকে বিড়ি চাইছেন? আপনি চদু হবেন কেন? আপনি তো বুদ্ধিমান লোক নির্ঝরবাবু। লোকের বাড়িতে বাড়িতে আপনার ফটো টাঙানো দরকার। দর মশাই, ঝেড়ে কাশুন তো, গল্প শুনবেন, তাই তো? হ্যাঁ নির্ঝরবাবু, লাশটা পাওয়া গেলে আরো ভালো হতো আর কি। না, সে তো কি করে সম্ভব? সে তো কুচি কুচি করে কেটে রান্না করে পাড়ার কুকুরগুলোকে খাইয়ে দেওয়া হয়েছে। আমি শিউরে উঠতে যাচ্ছিলাম, পল্টু কাকু আমার হাতে একটা রাম চিমটি কাটল। আমি চ্যাঁ করে উঠলাম। কি করছো? আপনি না খুব শয়তান টিকটিকি, জানেন তো? বয়সও হয়েছে, আপনি গল্পটা বললে খুশি হতাম। তার মশাই গল্প রাখুন তো। পপুলেশন বুম বোঝেন? এই পৃথিবীতে জনসংখ্যা কত জানেন? ভারতের, কলকাতার অলিতে গলিতে জন্মাচ্ছে একের পর এক বাচ্চা। হিচকিচ করে বেড়ে চলেছে জনসংখ্যা। মানুষের বেঁচে থাকার দরকার নেই এখন। সব 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 মেরে ফেলা দরকার, সমস্ত। আপনার স্ত্রীরও ওই একই ব্যাপার ছিল, তাই না নির্ঝরবাবু? নির্ঝরবাবু পল্টু কাকুকে পেরিয়ে আমার দিকে তাকালেন। ভাইপো, আপনার উত্তরের পরে আমি উত্তর দেব নির্ঝরবাবু। দিন একটা বিড়ি দিন। আমি উঠে দাঁড়ালাম। যা, বিড়ি নিয়ে আয় ওই দোকানটা থেকে। পতাকা বিড়ি। পতাকা বিড়ি নিয়ে আয়, বিল নিয়ে নিবে। কোনো টাকা ছাড়বো না, ডিপার্টমেন্ট বহুদিন টাকা দেয় না। আমি এই পরিস্থিতিতেও পল্টু কাকুর টাকার হিসেব রাখার ক্ষমতায় বিস্মিত হলাম। দোকান ফাঁকাই ছিল। বিড়ির প্যাকেটের থেকে পালং শাকের ক্যাশ মেমোর মতন বিড়ির ক্যাশ মেমো জোগাড় করতে বেশ কষ্ট হলো। বিড়ির প্যাকেটটা নিয়ে এসে আবার উপুর হয়ে বসলাম পল্টু কাকুর কাছে।
নির্ঝরবাবু প্যাকেট থেকে একটা বিড়ি বার করলেন। পল্টু কাকু আগুন দিল। নারী মাংস জানেন তো, হেভি টেস্টি, অতীব সুস্বাদু। রান্না করে খেলে না আরও ভালো। আমি আর চমকালাম না, আগে ভাগে সাবধানী ছিলাম। আপনি টেস্ট করে দেখেছেন? শুনুন, এক কাজ করুন, চলুন থানায় চলুন। অনেক দিন ধরে পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আর ভাল লাগছে না। দৌড়, এই নিন ধরুন, এটা ধরুন। পল্টু কাকু নির্ঝরবাবুর থেকে বিড়ির প্যাকেটটা নিয়ে নিল। গল্পটা বলুন। থানায় নিয়ে গেলে আমার আর গল্প শোনা হবে না। এই যে কি তখন থেকে গপ্প গপ্প করছেন বলুন তো? ভাইপো ভয় পাবে যে। ভাইপো কচি খোকা না, আপনি বলুন। নির্ঝরবাবু উঠে দাঁড়ালেন হঠাৎ করে, দৌড়ে একটা চলমান বাসে উঠে পড়লেন। আমি ধরতে দৌড়াতেই পল্টু কাকু পেছন থেকে জামাটা টেনে ধরল। আরে আরে চলে গেল তো, এবার কি হবে? তোর এত এফোর্ট দিতে হবে না, মালটা এখন বাড়িতেই যাবে। শোন, এই সব কিছু নিয়ে না এত চাপ নিবি না। তুই বাড়ি যাবার আগে আমার জন্য পাড়ার দোকান থেকে মাংস কিনে নিয়ে যাস। হ্যাঁ, মাংস আর জীবনে খেতে পারবো কিনা জানি না। গাধা, এই উনি আইবি অফিসার হবেন। আবেগ, ভয় আর ঘেন্না থাকলে এই লাইনে আসবি না। রোজ কতবার করে তোর কান কামড়ে বলতে হবে আমাকে কথাটা? আমি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলাম। রাগও হচ্ছিল। একটা সাইকো খুনিকে এভাবে ছেড়ে দিয়ে কি যে লাভ হলো, হ্যাঁ, কিছুই বুঝতে পারলাম না। পার্কে পৌঁছে দেখলাম আরশি ফুচকা খাচ্ছিল। আমি মন দিয়ে ওর খাওয়া দেখলাম। খাবি? না, শেষ দুপুরে জিশানে খেলাম। ভালোই আছিস? হ্যাঁ, সকাল বিকেল শুধু গিলেই যাচ্ছিস, কাজের কাজ তো কিচ্ছু করছিস না। খাবো না কেন? খেলে সমস্যাটা কোথায়? একা একা খাওয়ার সময় এইটুকু তো মনে রাখা উচিত যে একজন এই জিনিসটা খেতে ভালোবাসে। দেখ, আমার কিছু করার ছিল না। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে, শেষমেশ পল্টু কাকুর দয়া হলো। আরশি ফুচকার পাতাটা ফেলে হাত ধুয়ে আমার সঙ্গে হাঁটতে লাগলো। আজ কি করলি? কনফিডেন্সিয়াল। তোকে বলেছি না আমার মন্ত্রগুপ্তি আছে। বাবা, কত আমার হোয়াটসঅ্যাপ এলেন রে, বুড়ো গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। সে যা ইচ্ছা বল, তুই পেটে বোম মারলেও কিছু বের করতে পারবি না। হ্যাঁ, আমার বইয়েই গেছে আমি তোর পেটে বোম মারবো। আমার যেন খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই। পার্কে একটা বেঞ্চ খালি ছিল কপাল জোড়ে, সেটায় দুজনে বসলাম। আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, বুঝলি? স্বপ্ন? কি? ঘুম থেকে উঠে দেখছি গোটা কলকাতা জম্বিতে ভরে গেছে, আর এক একটা লোক এর ওর মাংস খাচ্ছে। বেশি হলিউড দেখার ফল। এসব দেখা বন্ধ কর, মিষ্টি মিষ্টি প্রেমের গল্প দেখ। তাও না পোষালে বড় বউ, মেজ বউ, সেজ বউ, বস্তির মেয়ে রাধা, এসব দেখ। ইস, নিজেকে আজকাল খুব বিজ্ঞ ভাবছিস দেখছি। বিজ্ঞ কেন ভাববো? যা সত্যি তাই বললাম। কোনো সাধারণ মানুষ তোর মতো না তো ভুলভাল সিনেমা দেখে বেড়ায় না। তুইও ওই নির্ঝরবাবুর কাছাকাছি লেভেলের লোক। বলেই জিভ কাটলাম। আরশি সঙ্গে সঙ্গে ভ্রু কোচকাল। কোন নির্ঝর বাবু? ও তুই চিনবি না, ও একটা কেসের ব্যাপার। বল না, বলতেই হবে কি কেস? তুই একটা লোকের নাম ধরে যখন তার সঙ্গে আমার তুলনা করলি, তাহলে তোকে বলতেই হবে যে লোকটা কি করেছে। আমি বুঝলাম বলে মহা বিপদে পড়েছি। ওই আছে একজন ঢাকুরিয়ার এক লোক আছে, একটু খ্যাপাটে, ওই ওকে নিয়ে বলছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না, তুই বল না কে এই নির্ঝর বাবু? আরশি ছাড়বার পাত্রী নয়। আমি গুম হয়ে বসে থাকলাম। আরশি কাঁধ ঝাঁকালো। তুই বলবি না তাই তো? ঠিক আছে, আমিও তাহলে আর বসবো না। যখন ওই নির্ঝর বাবুর ব্যাপারে আমাকে ডিটেলসে বলবি, তখনই আমি তোর সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমি উঠলাম। আরশি উঠে পড়ল। দেখ, আমাদের মধ্যে কিন্তু চুক্তি হয়েছিল কেসের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমি তো আলোচনা করতাম না, তুই শুরু করেছিস বলে আমি জানতে চাইলাম। কার না কার সঙ্গে আমার তুলনা করে বসবি আর আমি কিছু মনে করব না, তা তো আর হয় না। দেখ, সাইকো খুব সম্ভবত নিজের বউকে নিজেই কেটে খেয়ে ফেলেছে। ইয়ার কি হচ্ছে নাকি? কলকাতায় এসব? তা আমি কি করে জানবো? এই কেসটাই তো চলছে আমাদের এখন।
আর এর জন্যই তোকে বলতে চাইছি না, বললে কেউ বিশ্বাসও করবে না। তুই একজন সাইকোর সঙ্গে আমার তুলনা করলি? দেখি হাত জোর করে বলছি, আমি অত ভেবে বলিনি মা, বিশ্বাস কর। আর সেই কিছু একটা বলতে যাচ্ছিল, আমার ফোনটা বেজে উঠল। পল্টু কাকু ফোন করেছে। আমি হতাশ মুখে আরশির দিকে তাকালাম। ঈশান কোণে মেঘ করেছে, যে কোনো সময় কালবৈশাখী নেমে যাবে। ক্যানাবালিজম নিয়ে এক গাদা কেস স্টাডি করতে দিয়েছে পল্টু কাকু। ডেস্কটপে বসে সেগুলো গলদঘর্ম হয়ে পড়ছি, আর ফাঁকে ফাঁকে আরশিকে মেসেজ করছি। হিমালয় লেভেলের খোঁজে আছে মেয়েটা, রিপ্লাই দিচ্ছে ৮ ঘন্টা দেরিতে। অবশ্য তাতে আমার লাভই হচ্ছে, পড়ার ফাঁকে ফাঁকে মেসেজ করতে পারছি। পল্টু কাকু বারমুডা পরে টিভি দেখছে। একটা ভয়ঙ্কর অপরাধী খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে যেন কোনো হেলদোলই নেই। বিরক্ত লাগছিল। মাঝে মাঝে মনে হয় একটা এত অলস লোক কি করে এইসব কঠিন কাজগুলো করতে পারে। মিনিট 10 টিভি দেখে আমার পাশের চেয়ারে এসে বসলো। আচ্ছা, তোর প্রিয় গন্ধ কি? মানে? কানে শুনতে পাস না আজকাল? হঠাৎ গন্ধ জেনে কি করবে? যা প্রশ্ন করছি সেটা বল। পেট্রোলের গন্ধ, মুরগির পোলট্রির গন্ধ। কামিনী ফুলের গন্ধ ভালো লাগে? না, বড্ড বেশি মিষ্টি। রজনীগন্ধা? শুঁকলেই মনে হয় কেউ মারা গেছে। তোর মধ্যেও একটা সাইকো বাস করে, বুঝতে পারিস? সবার মধ্যেই বাস করে। তুমিই তো বলেছিলে আমরা সবাই কম বেশি সাইকো। আমি প্রথম বলিনি, অনেকেই বলেছেন। পড়ছিস? পোষাচ্ছে না এত রেফারেন্স। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ ফেসবুকে খুটখুট করলে সব কিছু খটোমটোই লাগবে। বাঙালিদের সমস্যা হলো তারা একটা মেয়ে তুলতে পারলে ভেবে নেয় দুনিয়া জয় করে নিয়েছে। তাদের জীবনে তখন আর কিছুই করার দরকার নেই। আমি মোটেও ফেসবুক হোয়াটসঅ্যাপ কিন্তু করছি না। এসব ঢপবাজি আমার সামনে করবি না, একদম তোর বাপকে বলে দেবো। বাপের ঠ্যাঙানি খেলে বুঝবি কত ধানে কত চাল। আমি বুঝলাম হালকা কেস খাবার মতন একটা চান্স তৈরি হচ্ছে। গন্ধের ব্যাপারটা কেন বললে বুঝলাম না কিন্তু। ভালো ম্যানেজ শিখে গেছিস, হ্যাঁ? গুড। যাকে যে জন্যে গন্ধর ব্যাপারটা বলছিলাম, নির্ঝরের বাড়ির সামনে কিসের গন্ধ পাচ্ছিলাম মনে করতে পারবি? আমি মনে করার চেষ্টা করে ব্যর্থ হলাম। না, কেন বলো তো? বেরিয়ে যা, বেরিয়ে যা। কেন? নির্ঝরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাক। কি কি গন্ধ পাওয়া যায় সব নোট কর। আরে এই তো এলাম, এখনই যাব। এই তো এলি মানে? এ কি ঘরে বসে খাতা লেখার কাজ নাকি? তুমি যাবে না? না, আমার অনেক কাজ আছে, রান্না বসাতে হবে। নির্ঝরের বাড়ির সামনের রাস্তায় ঘুরঘুর করে চলে আসবো, আর কাউকে কিছু জিজ্ঞেস করবো না? আমি তোকে কিছু বলবো না, দেখি তুই কি করিস। আমি ডেস্কটপকে স্লিপ মোডে দিয়ে উঠে পড়লাম। নির্ঝরের বাড়ির সামনে পুলিশ কনস্টেবল আছে না? তাতে কি, তুই ঘুরঘুর করে চলে আসবি, কারোর সঙ্গে কোনো গল্প করবি না। আর যদি নির্ঝর বাড়িতে থাকে আমি বাড়িতে ঢুকবো? যদি তোকে কেটে খেয়ে নেয় তখন কি হবে রে পাগলা? আমি বুঝলাম, হাফ ভলিতে 6 খেয়ে গেছি। ও ছাড়ো, বিকাল আসতে দেরি হবে। অ্যাপো ট্যাপো সব পরে, আগে যা হয়েছে সব রিপোর্ট এখানে এসে দিবি, তারপর তোর ছুটি। আরে সে তো ফোনেও বলতে পারি। তোকে যা বলেছি তাই করবি। এখন ফুটে যা, ফট। কেস ডিসমিস। আমি গজগজ করতে করতে পল্টু কাকুর বাড়ি থেকে বেরোলাম। নির্ঝরবাবুর বাড়ির সামনে পৌঁছালাম দুপুর 12:30 নাগাদ। যথেষ্ট গরম। ঘামতে ঘামতে মোড়ের মাথায় ভাতের হোটেলটায় বসলাম। ভাত, আলু ভাজা, ঝ্যাঁঝ্যাঁরে ডাল, লম্বা লম্বা চারাপোনা পরিবেশন চলছে। কেউ কেউ আবার ডিম খাচ্ছে। আমি হাঁপিয়ে গিয়েছিলাম। বসতেই আমার সামনে গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে গেল। পাতের এক কোণে অবহেলিত প্রাণীর মতন ছোকলাওয়ালা আলু ভাজা। এই ভাই, আমি খাবো না, জাস্ট একটু বসবো। কথার উত্তরে কোনো বিরক্তি দেখালো না হোটেলের ছেলেটা। চুপচাপ থালাটা তুলে রেখে দিল। আমি রুমাল দিয়ে মাথা মুখ মুছলাম। দাসবাবু এখানে খায়? কোন দাস? নির্ঝর দাস। না। ও, কেন? না এমনি। আপনি পুলিশের লোক? না, কেন বলুন তো? ও, ওনার বাড়ির সামনে দুটো পুলিশ থাকে তো, ওরা এখানেই খায়। আমি বুঝলাম পাড়ার লোকেরা নির্ঝরবাবুকে নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল।
আমি উঠে পড়লাম। নির্ঝরবাবুর বাড়ির গলিতে ঢুকে কুকুর মোড অন করলাম। তেমন কোনো গন্ধই সেভাবে পেলাম না। একেবারে শান্ত পাড়া। এক বাড়ি থেকে জোরে টিভি চালানোর শব্দ ভেসে আসছে। আমি আকাশের দিকে তাকালাম। মেঘ আছে, বিকেলের দিকে ঢালতে পারে। একটু শঙ্কিত হলাম। ছাতা নিয়ে বেরোয়নি, ভিজলেই হাঁচি শুরু হবার বাজে প্রবণতা আছে আমার। নির্ঝরবাবুর বাড়ির সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। আমি দেখে চিনলাম, রমেনবাবু। পল্টু কাকুর বাড়িতে এসেছিল আগের সপ্তাহে। সাহেব পাঠিয়েছেন? নির্ঝরবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, ভেতরে যাবেন? না না, ভেতরে যাব না। দেখে যাওয়ার ইনস্ট্রাকশন ছিল, দেখে গেলাম। তা আপনি এখানে কখন এসছেন? বাড়ির ভেতরে গিয়ে বসতে পারতেন তো। কে যাবে ভিতরে? যার নোংরা বাড়ি, সামনের ঘরে মোজার গন্ধে বমি চলে আসবে মশাই। আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম। মোজার গন্ধ। বাড়ির বাইরে তেমন কোনো গন্ধই পাচ্ছিলাম না। আচ্ছা, বাড়ির বাইরে তেমন কোনো গন্ধ আছে নাকি? এই তো আরেকটু আগে এলেই বুঝতেন। ফিনাইল দিয়ে ঘর ধুচ্ছিল পাগলটা, নিজেই ঝাঁটা নিয়ে ঘর ধুলো। বাড়ির দরজার পেছন দিয়ে পালাবে না তো? আরে না না, ওইদিকে নিয়েও গিয়েছে তো, সে চিন্তা নেই। এ পাগল কোথাও যাবে বলে মনেও হয় না। আমি বুঝলাম এখানে এই দুপুরে রোদে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। মোজা আর ফেনাইলের গন্ধ মাথায় ঢুকে গেছিল। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আর কি করবেন? আমাদের মতো জঘন্য ডিউটি তো আর করতে হবে না কারো। উফ, এই কুক্ষণে যে ডিউটিটা দিয়েছে কে জানে। ধরে নিয়ে গিয়ে গোটা কত দিলি তো মিটে যেত। আমারও তাই মনে হয়। কি আর করবেন, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। নির্ঝরবাবু বারান্দা এসে দাঁড়িয়েছেন। আমাকে দেখে ডাক পারলেন। আরে কি আশ্চর্য ভাইপো দাদা যে, হ্যাঁ? তা ভিতরে আসুন না। আরে একা একা বসে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো। আরে পুলিশরা তো কিছুতেই বাড়ি আসতে চাইছে না, তো আপনিই আসুন। কি হলো? আরে আসুন না। রমেনবাবু নির্ঝরবাবুকে এক ধমক দিলেন। একদম চুপ করে থাকুন, আপনাকে এত কথা বলতে কেউ বলেনি। এ মাইরি, সবাই বাড়ির ভিতরে আসতে ভয় পায় কেন কে জানে? আমার হঠাৎ খুব রাগ হলো। ভয়? ভয় পেতে যাব কেন? তো তাহলে ভিতরে আসুন, একটু গল্প করি আপনার সঙ্গে। হ্যাঁ, আসুন আসুন। আমি ভেতরে যাচ্ছি, আপনি বাইরে দাঁড়ান। আরে কি দরকার ছিল? লোকটা একেবারে পাগল। আচ্ছা আচ্ছা, চলুন, আমি যাচ্ছি। না না, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। গেট খুলে নির্ঝরবাবুর বাড়িতে প্রবেশ করলাম। ছোটোখাটো বাড়ি, তবে রমেনবাবুর কথাই ঠিক। সামনের ঘরময় বিচ্ছিরি মোঝার গন্ধ। টিভি থেকে কার্টুনের শব্দ ভেসে আসছে। বসার ঘরে ঢুকে দেখলাম গোটা ঘরে জামা কাপড় ছড়ানো। নির্ঝরবাবু সোফার উপরে উঠে বসে আছেন। এই তো হ্যাঁ, বসুন ভাইপো বসুন। আমি একটা চেয়ার টেনে বসলাম। দেখুন, আমার নাম ভাইপো না, আমার একটা নাম আছে। ও ছাড়ুন, নামে কি আর যায় আসে। দুপুরে কিছু খাবেন? মাংস করেছি। না না, কিছু খাবো না, আমার ওষুধ চলছে। আপনি রেস্টুরেন্টে খান না? হ্যাঁ, খাসির মাংসের নামে যে কুকুরের মাংসগুলো রান্না হয়, সেগুলো যখন সোনামুখ করে খেয়ে নেন, তখন কেমন লাগে? হ্যাঁ, আমার হঠাৎ গা ঘিনঘিন করে উঠল। তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়লাম। নির্ঝরবাবু খিক খিক করে হাসতে শুরু করলেন। বাড়ির বাইরে এসে ড্রেনে হর হর করে বমি করে ফেললাম। এই দেখো, এই দেখো 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 দেখো, কেন যে ঢুকতে গেলেন পাগলটার ঘরে? এবার কি হবে? আমি মাটিতে বসে পড়লাম। আর এত কিছুর মধ্যেই অবাক হয়ে দেখলাম আশেপাশের বাড়ি থেকে কেউ বেরোয়নি, একজনও নয়। কি হয়েছে রে তোর? কিছু হয়নি তো? কেন? না, কিছু একটা তোর হয়েছে। তোর চোখ মুখগুলো কেমন একটা লাগছে, চুলগুলো উস্কো খুস্কো। বুড়োর কাছে ঝাড় খেয়েছিস নাকি?
না না, ওসব কিছু না। খেয়েছিস দুপুরে? উহুম। কেন, কি হয়েছে? সময় পাইনি, কাজ ছিল খুব। ওই বুড়োটা বহুত ফালতু তো, তোকে খাওয়ায়নি পর্যন্ত। বুড়োর কোনো দোষ নেই, আমারই খাওয়া হয়নি। কেন খাসনি? কি এমন কাণ্ড করছিলি তুই? চ চ, এখনই খাবি কিছু, চ। খেতে ইচ্ছা করছে না। আরে কি হয়েছে সেটা তো বলবি। বাড়িতে কিছু হয়েছে? না না, সেসব কিছু না, এমনি। আমার না বিরক্ত লাগছে, বিশ্বাস কর। তুই যে কি করছিস কি না করছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিকেলে একরকম চেহারায় ঘুরছিস, কিছু জিজ্ঞাসা করলে বলছিস না। আমি তো ধীরে ধীরে ফেড আপ হয়ে যাচ্ছি, তুই কি সেটা বুঝতে পারছিস? আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। মোমো খা, ওয়েট আমি নিয়ে আসছি। ভেজ মোমো? বাবা, এ তো দেখছি বিড়াল বলছে মাছ খাবো না, তা হঠাৎ ভেজ মোমো খাবি কেন? এমনি ইচ্ছা করলো। ওকে বস, আমি আনছি। আমি চোখ বন্ধ করলাম। কেমন একটা অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছে কেমন একটা অদ্ভুত দুর্গন্ধ চারিদিকে ঘোরাফেরা করছে। আমি রুমাল দিলাম নাকে, জোরে জোরে নিঃশ্বাস নিলাম, চারিদিকে তাকালাম। পার্কে কয়েকটা বাচ্চা খেলছে, 2-4টে জোড়া এদিক ওদিক বসে আছে, কয়েকজন মহিলা নিজেদের মধ্যে আড্ডা মারছে। আমি অনেক কষ্টে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। মোবাইলটা বাজছিল, পল্টু কাকু ফোন করেছে। ধরতেই ওপাশ থেকে গম্ভীর গলায় ভেসে এলো, ভেতরে গেলি কেন? এমনভাবে বলল যে আর কিছু করার ছিল না। রমেন ফোন করেছিল, কথা হয়েছে। এখন কোথায়? পার্কে। গুড। আজ আর এসব নিয়ে ভাববি না, মন দিয়ে প্রেম কর। বাড়ি গিয়ে কোনো রকম কেস স্টাডি করতে হবে না, ভাত খাবি, ঘুমিয়ে পড়বি। সকালে একটা ফ্রেশ স্টার্ট হবে। ফিনাইলের গন্ধ পেয়েছি, আর মোজার। মনে রাখার দরকার নেই, ভুলে যা। ভুলতে পারছি না যে। এগুলো সব পার্ট অফ ইউর ট্রেনিং। আর আজকে একটা ডিসিশন নে, নোংরায় নেমে নোংরা পরিষ্কার করবি, না ধবধবে সাদা জামা পরে আর 5টা মানুষের মতো লাইফ লিড করবি। এই প্রফেশনে এটা জাস্ট বিগিনিং, এখনো কিছুই দেখিসনি তুই। গোটা লাইফে আরো অনেক কিছু দেখতে হবে। আমি দেখেছি, আমাকেও তোর মতো এরকম অনেক বিভীষিকাময় দিন কাটাতে হয়েছে। সামহাও আমি সার্ভাইভ করে গেছি। তুই কালকের দিনটা চাইলে ব্রেক নিতে পারিস, কিন্তু টেক এ ডিসিশন, বুঝলি? বুঝলাম। গুড। এই প্রফেশনটাতে গ্ল্যামার আছে শুধু বইয়ের পাতাতেই, আদতে এর মতো ভয়াবহ জায়গা আর নেই। থিংক বিফোর ইটস টু লেট। আমি গম্ভীর হয়ে বসেছিলাম। আরশি মোমোর প্লেটটা এনে আমার হাতে দিল। নে খেয়ে নে শিগগির। ইচ্ছা করছে না খেতে। তাহলে এটা ফেলে দিয়ে আসি। আরশি রেগে গিয়ে প্লেটটা নিয়ে নিল। দে খাই। আমি জানতে চাইছি না তোর কি হয়েছে, কিন্তু দয়া করে এটা খেয়ে আমায় উদ্ধার কর। আমি মোমো মুখে দিলাম। অনেক কষ্টে 4টে মোমো স্যুপ দিয়ে খেলাম। আমার আজকাল কেন জানি না মনে হয় একটা স্বাভাবিক 10টা 5টা চাকরি জোটানো কি খুব কষ্টকর তোর জন্য। আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। বাড়ি পৌঁছলাম সন্ধে 7:30 নাগাদ। বাবা অফিস থেকে ফিরেছে, কাগজ পড়ছিল বসার ঘরে। তোর কিছু হয়েছে নাকি? কেন বলো তো? পল্টু ফোন করেছিল, বলল তুই নাকি একটু ডাউন আছিস আজকে। আমার রাগ হলো, বাবাকে এসব কথা বলার দরকার কি ছিল? না না, সেসব কিছু না। বস বস, ঘরে যাই। আরে বাবা, ঘরে গিয়ে তো সেই পড়ে পড়ে ফ্রাস্টু খাবি। এখানে বস, কিছুক্ষণ কথা বলি তোর সঙ্গে। আজকাল তো ডুমুরের ফুল হয়ে গেছিস। আমি বসলাম। মা কোথায়? কাকিমার সঙ্গে বেরিয়েছে, ফিরবে এখনই। ভালোই হলো, তোর সঙ্গে কথা বলা যাবে। তোর মা এলেই তো তোকে বলতে শুরু করবে এসব কাজ না করে চাকরি বাকরি দেখ। কেন, তুমি কি বলবে? বাবা কাগজটা রাখলো। তুই যখন বলেছিলি এই লাইনে যাবি, আমি কি বলেছিলাম মনে আছে? তুমিই তো পল্টু কাকুর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলে। হ্যাঁ, তোর একাডেমিক ক্যারিয়ার যথেষ্ট ভালো, তা সত্ত্বেও তোকে বাইরে কোন ইউনিভার্সিটি যাবার এক্সাম দিতে বলেছি আমি একবারও? কেন,
জানি না। কারণ আমি চেয়েছিলাম তুই এই দেশেই থাক। খানিকটা আদর্শবাদী পরিবেশে বড় হয়েছি বলে হয়তো এই কথাটা ভেবেছিলাম। এও ভেবেছিলাম তোর মধ্যেও হয়তো এই ব্যাপারটা গ্রো করেছে। সমস্যা হলো, যে জিনিসটা আমার মাথায় আগে আসেনি সেটা হলো তুই পৃথিবীটা সেভাবে দেখিসনি। পড়াশোনা টিউশনের মধ্যেই কাটিয়ে দিয়েছিস বলা যেতে পারে। হঠাৎ করে একটা অন্য পৃথিবী দেখতে হচ্ছে তোকে, হঠাৎ করে বড় হয়ে যাওয়া। যন্ত্রণাটা আমারও হয়েছিল জানিস, যেদিন আমার মা মারা গেছিল। একদিনের মধ্যে বড় হয়ে গেছিলাম। তো যন্ত্রণাটা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে, আমি সেটার ভেতরে ঢুকতে চাই না। শুধু বলবো, পৃথিবীতে যেমন সূর্যের আলো একদিকে পড়ে অন্যদিকে রাত থাকে, আমাদের চারপাশটাও তেমনই। আমরা সব মানুষের শুধু আলোকিত দিকটাই দেখতে পাই রে। যেহেতু মানুষ আমাদের সেই দিকটাই সবসময় দেখাতে চায়। অন্ধকার দিকটা দেখতে পেলে আমরা একটা শক পাই, তুই যেটা পেয়েছিস। আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। পল্টু পড়াশোনায় কেমন ছিল জানিস? দুর্দান্ত বললেও কম বলা হয়। বিদেশের কোনো শহরে বাকি জীবনটা কাটালেও কেউ কিছুই বলতো না। ওর কি দায় পড়েছে সব করার? ক্রাইম ঘাঁটা আসলে একটা নেশা বাবা। নেশা তো বটেই, কিন্তু তার উপরে কর্তব্যবোধ বলেও একটা ব্যাপার আছে। এদেশের পুলিশ বল, গোয়েন্দা বল, এখনো সবটা বিকিয়ে যায়নি বলেই কিন্তু এখনো অনেক কেসের কিনারা হয়। হ্যাঁ, সীমাবদ্ধতা থাকেই, কিন্তু সব কিছু সামলেও যারা পারফর্ম করে যেতে কিন্তু তারাই। নে, তোর মা এসেছে, দরজা খোল। আসুন, মার সামনে কোনো রকম অস্বাভাবিকতা দেখাবি না কিন্তু। ঘরে যা, নিজের সঙ্গে সময় কাটা। তোকে আমি জোর করবো না, কিন্তু আশা করি আমি যেটা তোকে বললাম সেটা তুই কোনোদিন ভুলবি না। যা। উঠে দরজা খুললাম। কিরে, আজ আবার কোন গুন্ডা বদমাশের পেছনে দৌড়চ্ছিলি? না না, কি যে বলো, সারাদিন পল্টু কাকুর বাড়িতেই তো ছিলাম। পড়াশোনা করার থাকে অনেক কিছু। কি যে পড়াশোনা করছিস তুই জানিস। খেয়েছিস কিছু? হ্যাঁ হ্যাঁ, আজ পল্টু কাকু রান্না করেছিল তো, ভাত, আলু, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। যা ইচ্ছা করছিস, আমি কি আর দেখতে যাচ্ছি? আমার ফোনটা বাজছিল, দেখলাম আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কে বলছেন? বমি কমেছে? ফ্যাস ফ্যাসে গলায় বললেন নির্ঝর বাবু। আমার নাম্বার কোত্থেকে পেল? তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। কে ফোন করেছে? চিনি না, রং নাম্বার। আমি ঘরে গেলাম। হ্যাঁ, মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে এসে বসলাম। হার্টবিট বেড়ে যাচ্ছে। পল্টু কাকুকে ফোন করলাম। কিরে, কি খবর তোর? নির্ঝরবাবু ফোন করেছিলেন এখন। আমার নাম্বার কোত্থেকে পেল? পল্টু কাকু কোনো উত্তর দিল না। আমি অধৈর্য হলাম। তুমি দিয়েছ? না, কিন্তু যা বুঝছি এই নির্ঝর একটা ঘুঘু। দেখো, এভাবে ছেড়ে না রেখে জেলে ভরলে কি হতো? কোনো প্রমাণ নেই, সন্দেহের ভিত্তিতে কাউকে জেলে ভরা যায় না। যাকে, তুই ফোন অফ করে ঘুমিয়ে পড়। ফোনটা কেটে গেল। আমি অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইলাম। পল্টু কাকু অন্যমনস্ক হয়ে গেল কেন হঠাৎ করে? সকাল 10টাতে পল্টু কাকুর বাড়ি পৌঁছলাম। দরজা খোলাই ছিল। পল্টু কাকু বসার ঘরের মেঝেতে বসে একটা আর্ট পেপারে কিছু একটা আঁকছিল। এসছিস? আমি তো ভাবলাম আর আসবি না তুই। বাবা ভোকাল টনিক দিল, বার খেয়ে গেছি। গন্ধ পাচ্ছিস? আর হুম, নির্ঝর ফোন করেছিল? আর রাতে ফোন অফ করে শুয়েছিলাম। নির্ঝরবাবু 1 আর তুই 0। কেন? লোকটা তোর ওপর মাইন্ড গেম খেলছে আর তুই তাতে হেরে গেলি। ফোন অফ করলি কেন? আরে ভয় পাইনি, ঘুমানোর জন্য বন্ধ রেখেছিলাম। যদি রাত বিরেতে কল করে ঘুম ভাঙিয়ে দিত। পল্টু কাকু হাসতে লাগলো। আরে কি হলো? দিনের আলোয় রাতের ভয়ের কথা অস্বীকার করতে খুব ভালো লাগে না? আমি গোঁজ হয়ে বসে রইলাম। যা, নিতাইয়ের দোকান থেকে কচুরি নিয়ে আয়। ফ্রিজের ওপর 50টা টাকা রাখা আছে, নিয়ে যা। আমি উঠে টাকাটা নিয়ে বেরোলাম। পাড়ার দোকানের কচুরি বেশ ফেমাস, আমাকে চিনে গেছে, প্রায়ই আসি।
দুজনের জন্য 8টা কচুরি আর ঘুগনি নিয়ে ফিরছি, এমন সময় ফোনটা আবার বেজে উঠল। দেখলাম কাল রাতের নাম্বারটা। পাড়ার গলিতে কয়েকজন ক্রিকেট খেলছে, চারিদিকে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। কাল রাতের অস্বস্তিটা আর হচ্ছিল না। আমি ফোনটা ধরলাম। ভাইপো, গুড মর্নিং। বলুন, আপনার যা বলার আছে। ব্রেকফাস্ট করেছো? দেখুন, কাজের কিছু থাকলে বলুন, ফালতু ভাট বকবেন না। বাহ বাহ, ভেরি গুড। তোমার তো বেশ পার্সোনালিটি আছে ভাইপো, হ্যাঁ? আমার একটু একটু করে মাথা গরম হচ্ছিল, কেন জানি না। আমি ফোনটা কেটে দিলাম। পল্টু কাকুর বাড়ির সামনে এসে নিজেই ফোন করলাম নাম্বারটাতে। কি ভাইপো, আরে তখন কি ফোন কেটে গেছিল নাকি? হ্যাঁ না, আমি কেটে দিয়েছিলাম। এই শোনো ভাইপো, তুমি মানুষের রক্ত খেয়েছো কখনো? হ্যাঁ, ভারী সুন্দর স্বাদ কিন্তু, জানো তো। রক্তের শরবত খাবে, হ্যাঁ রক্তের শরবত খাবে, দেখবে আর সব শরবত খাওয়া ভুলে গেছো। মারি বলছি, মারি, খেয়ে দেখো। হ্যাঁ, আপনি খেয়েছেন? নির্ঝরবাবু চুপ করে গেলেন। ঘরে ঢুকে ফোনের স্পিকারে হাত রেখে পল্টু কাকুকে বললাম, নির্ঝরবাবু ফোন করেছে। পল্টু কাকু আমার হাত থেকে ফোনটা নিয়ে কানে দিল। বলুন নির্ঝরবাবু। ওপাশ থেকে নির্ঝরবাবু কিছু একটা বললেন, আমি শুনতে পেলাম না। বলুন বুদ্ধিদীপ্ত নির্ঝরবাবু, কেমন আছেন? যা, আমার গলা পেতেই ফোনটা কেটে দিল। তোমাকে একবারও ফোন করেনি? হ্যাঁ করেছিল। কি বলছে? হেয়ালি করার চেষ্টা করছে, আমি শুনিনি, কেটে দিয়েছি। ওনার বউয়ের সম্পর্কে কি জানতে পারলে? কাকুকে কচুরির প্লেটটা দিলাম। শোন, ওনার বউ অবাঙালি, কানপুরে বাড়ি। এক প্রতিবেশী জানিয়েছে একদিন ওনাদের বাড়ি থেকে তুমুল অশান্তির শব্দ পাওয়া যায়। তারপর দিন সব শান্ত। ওদিন থেকেই নির্ঝরবাবুর বউ নিরুদ্দেশ। পাড়ার কেউ দেখতে পায়নি। নির্ঝরবাবু নিজে অদ্ভুত টাইপ লোক, পাড়ার কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই। মাঝে মাঝে একটা ডায়েরি নিয়ে ঘোরাঘুরি করেন, কেউ জিজ্ঞেস করলে বলে সব সব নোট করে রাখেন। ডায়েরিটা পাওয়া গেছে? হ্যাঁ, গোটা ডায়েরি জুড়ে হিসেব আর ভুলভাল লেখা পাওয়া গেছে, সবই প্রায় হেঁয়ালি। বউ সম্পর্কে পাড়ার লোক জানলো কি করে? প্রতি বিকেলে পাড়ার বউদের নিয়ে মন্দিরে যেতেন ভদ্রমহিলা। 2-3 দিন না যেতেই সবার সন্দেহ হয়। নির্ঝরবাবুর বাড়ি এসে নির্ঝরবাবুকে ওনার বউয়ের ব্যাপারে জানতে চাইলে ভদ্রলোক আমতা আমতা করতে শুরু করেন। পাড়ার লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়, কিন্তু হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। তাহলে ওনার কনফেশনের জন্য সবাই অপেক্ষা করছে। অপেক্ষা করা একটা আর্ট, জানিস তো। ধৈর্য কম থাকলে এই লাইনে আসা উচিতই না। ও হ্যাঁ হ্যাঁ, শোন, আরেকটা কথা। কি? আজ বর্ধমানে যেতে হবে। কেন? নির্ঝরের ডায়েরি পড়ে জানা গেছে ওখানে ওদের আদি বাড়ি। এই পাগলামির রুট কজটা যতক্ষণ না জানতে পারছি শান্তি পাচ্ছি না কিছুতেই। আজ অ্যাপও আছে নাকি? ইয়ে মানে, হ্যাঁ মানে ওই আর কি। স্যাক্রিফাইস কর দেশ ও দশের কাজে। অ্যাপও ক্যান্সেল আজকের মতো। ফোন রিং হচ্ছিল। আরশি প্রথমে ধরল না, দ্বিতীয়বার অধৈর্য হয়ে আবার করলাম। কয়েকটা রিং হবার পর ধরল। কি হলো, ক্লাসে আছি তো। ইস, ভুলেই গিয়েছিলাম, একটা আর্জেন্ট ব্যাপারে ফোন করেছিলাম। আর্জেন্ট ব্যাপার আর কি? আজকে আর আসতে পারবি না, তাই তো? বাহ, তুই তো দিন দিন একেবারে মায়ের লেভেলে চলে যাচ্ছিস। মা যেমন না বললি সব বুঝে যায়, তুইও সব বুঝে যাচ্ছিস। হ্যাঁ, আর তো কোনো কারণে তুই আমাকে ফোন করবি না, কর্মযজ্ঞে ব্যস্ত আছিস। আমি আর কি বলবো বল। আমি বুঝলাম ম্যাডামের হেড অফিস ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। বর্ধমান যেতে হচ্ছে উইদাউট নোটিস। আমার তো আর কিছু করার নেই, আমি নিমিত্ত মাত্র। সেই, তুই তো নিমিত্ত মাত্র। যাকে আমি ক্লাসে গেলাম, আশা করি পৌঁছে একটা মেসেজ পাঠাবি। পাঠাবো। আর শোন। হ্যাঁ বল। কি খেয়েছিস তুই? কচুরি। এখন ঠিক আছিস তো? একদম। রাখলাম। ফোনটা কেটে গেল। পল্টু কাকু স্নানে গেছিল, আমি টিভি চালালাম। এক ঘেয়ে খবর সব।
রাজনীতির খবরই বেশিরভাগ। ফোনটা বেজে উঠল আবার। নির্ঝরবাবু। আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে ফোনটা ধরলাম। বলুন। কেমন আছো ভাইপো? এই তো মানুষের রক্তের শরবত খেলাম। ওপাশ থেকে খিক খিক হাসির শব্দ শোনা গেল। পারা ভাইপো তো একদম তৈরি ছেলে হয়ে গেছে। আর কিছু বলবেন? লাঞ্চে মানুষের মাংস দিয়ে রুটি খাবো। পল্টু কাকু তৈরি হয়ে চলে এসেছিল। আমাকে ফোনে কথা বলতে দেখে বলল, নির্ঝরবাবু। নির্ঝরবাবু কথা বলবেন নাকি কাকার সঙ্গে? নির্ঝরবাবু ফোনটা কেটে দিলেন। যাবে, দেরি হয়ে যাবে নইলে। দরজা বন্ধ করে নিচে গ্যারাজ থেকে গাড়ি বের করলো পল্টু কাকু। স্যান্ট্রো, নিজেই ড্রাইভ করে। গাড়ি স্টার্ট করে বলল, এ দেশটার কেন গাঁড় মারা যাচ্ছে জানিস? কেন? করাপশন আর সুপারস্টেশন। হঠাৎ এই কথা? এমনি মনে হলো বললাম। আমি বুঝলাম নির্ঘাত কোনো কেস নিয়ে মনে মনে ভাবছিল। একটু কৌতূহল হলো, নির্ঝরবাবুর কেসের সঙ্গে কি এই দুটো শব্দের কোনো মিল রয়েছে? নির্ঝরবাবুকে বললাম, মানুষের রক্ত খেয়েছি ব্রেকফাস্টে, দুপুরে মাংস খাবো। গুড গুড গুড। তুইও ওর সঙ্গে কথা বলে বলে সাইকো হয়ে যাস না দেখিস। তুমি তো বললে ওর সঙ্গে মাইন্ড গেমে যেন হেরে না যায়, এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার বলছো সাইকো হয়ে যাই। ওর অস্ত্রেই ওকে ঘায়েল করবি ভাবছিস? সেটাই তো স্বাভাবিক। লাভ নেই, বরং ও আরো আনন্দ পাবে। তাহলে কি করব? রাস্তা ফাঁকা। পল্টু কাকু অ্যাক্সিলেটারে হালকা চাপ দিল। আমি বলবো না, তোকেই ডিসিশন নিতে হবে। তুই কি করবি? সবকিছু শিখিয়ে দিলে তুমি কি করবে চাঁদু? এত কথারই বা কি আছে? এভিডেন্স জোগাড় করে লোকটাকে ঝুলিয়ে দিলেই হয়। ব্যাপারটা এত ইজি না। হতে পারে ও যে তোকে ফোন করেছে, হয়তো তোর মাধ্যমেই ও কিছু হিন্ট দিয়ে দেবে আমাদের। তোর ফোনে কল রেকর্ডার আছে? আছে। গুড, সব কল রেকর্ড করবি। আমার কম্পিউটারে সব রেকর্ডগুলো ডাম্প করে দিবি। ওকে। আবার তোর ওই গার্লফ্রেন্ডের সাথে যা যা কথা বলিস সেগুলো আবার ডাম্প করিস না। ওগুলো কেন খামোকা ডাম্প করতে যাব? তোকে বিশ্বাস নেই, সব কিছুতে জেলে বেলে ক্যালাসনেস দেখাস, এটা করতেই পারিস। আমি রেগে মেগে চুপ করে গেলাম। বেশ খানিকক্ষণ চুপচাপ গাড়ি চালাবার পর সাঁতরাগাছি ক্রস করবার সময় পল্টু কাকু বলল, বর্ধমান কি জন্য বিখ্যাত বলতো? সীতাভোগ আর মিহিদানা। আর বাংলার শস্য ভাণ্ডার। কদিন পর না নির্ঝরের আদি বাড়ি হিসেবেও বিখ্যাত হয়ে যায়। চাকখানা চিজ। প্রপার বর্ধমানে ওর বাড়ি? না, গ্রামের দিকে। কোন রহস্যের খাসমহল অপেক্ষা করছে কে জানে। আমার ফোন বাজছিল। ভাবলাম নির্ঝরবাবু ফোন করেছেন। খেয়েছি খেয়েছি, মানুষের মাংস খেয়েছি। ওপাশ থেকে আরশির গলা ভেসে এলো। মানে? শক্তিগড়ে পৌঁছে একটা দোকানে দাঁড়ালো পল্টু কাকু। একেবারে চলে গেলে হতো না? তুই ড্রাইভিং জানিস? না। তাহলে চেপে যা। এতটা রাস্তা ড্রাইভ করে একটু হাঁটা চলা করে দিতে হয়। কি এমন ড্রাইভ করলে? আমার বয়সে এসে এসব বলবি? আমি আর কিছু বললাম না। খেপে গিয়ে যদি মাঝ রাস্তায় নামিয়ে চলে যায় তাহলে চাপ আছে। এমন কপাল আছে, পকেটে বেশি টাকা নিয়েও বেরোনো হয়নি। 50 টাকার একটা নোট আছে, খুচরো কর্নারে 2-4 পিস 1 টাকার কয়েন আছে। মার্কেটে আবার আজকাল এই টাকাগুলো গচাতে গেলে দোকানদারগুলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাষায় কেমন ছাড় পোকার মতন হিংস্র চোখে তাকায়। এটিএমের অবস্থাও করুন, মিনিমাম ব্যালেন্সের কাছে পিঠে ঘোরাফেরা করছে। ঠিক করেছি প্রথম মাইনে পেয়ে পুরো টাকাটা পকেটে নিয়ে ঘুরব, যাতে সব সময় নিজেকে এমন কাঙাল কাঙাল মনে না হয়। দুর্গাপুর আসানসোলগামী একটা বাস এসে দাঁড়ালো। অনেকে নেবে, কেউ ঝালমুড়ি খাচ্ছে, কেউ ডাবের জল খাচ্ছে। পল্টু কাকু 2টো করে ল্যাংচার অর্ডার দিয়েছিল। একটা সময় এই হাইওয়েটা ছিল না, এই তো কয়েক বছর আগে। ওল্ড জিটি রোড দিয়ে বর্ধমান দুর্গাপুর যেতে হলে অবস্থা খারাপ হয়ে যেত। ইদানিং সে ব্যাপারটা কেটেছে। আমি মোবাইল খুললাম। আরশি হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে এখন কোথায়। তখন আমার মুখে মানুষের মাংসের কথা শুনে পুরো হকচকিয়ে গিয়েছিল। অনেক কষ্টে ম্যানেজ দিয়ে বলেছি কোনো সেলসম্যান ফোন করে চালাচ্ছিল বলে কাটাতে পাগল সাজছিলাম। পুরো বিশ্বাস করেছে নাকি কে জানে। পল্টু কাকু সেসব কথা শুনে গাড়ি চালাতে চালাতে খিকখিক করে হাসছিল। অবস্থা খারাপ হতো কেন? রাস্তা খারাপ ছিল?
রাস্তা খারাপের থেকেও খারাপ ছিল লেভেল ক্রসিংগুলো। এক একটা লেভেল ক্রসিংয়ে ৩-৪ মাইল লম্বা লাইন হতো। একটা বহু কষ্টে পেরোনো যেত, তো আরেকটা চলে আসতো। সব লরি কিংবা বাসই যেত ওই রাস্তা দিয়ে, যার ফলে গাড়ির ঘনঘটা ছিলই। সময়ের সঙ্গে সঙ্গে সে অবস্থা পাল্টেছে। এখন তো দেখতেই পাচ্ছিস কলকাতা থেকে কত তাড়াতাড়ি চলে এলাম। একটা কাঁচা পাকা চুলের ভদ্রলোক একটু দূরত্ব থেকে পল্টু কাকুকে দেখছিলেন। কয়েক সেকেন্ড দেখে এগিয়ে এসে গলা খাঁকাড়ি দিয়ে বললেন, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি নিউটন। দেখো কি কাণ্ড, এতদিন পর দেখা হলো, তাও আবার এরকম রাস্তার মাঝখানে। আরে বস বস বস, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, বোলপুরে একটা বাড়ি কিনেছি, ওখানেই টিকে আছি। ছেলে বেনারসে থাকে বউ নিয়ে, আর গিন্নি 3 বছর আগে গত হয়েছেন। এক্সট্রিমলি সরি। কই বাত নেই। এই ছেলেটি, এনার নাম সৌর্য রায়। ইনি আপাতত ব্যাঙাচি অবস্থায় আছেন, আমার সহযোগী বলতে পারিস। তুই এখনো লড়ে যাচ্ছিস? কি করব, ঘরে বসে বসে ছিড়ব? বাচ্চা ছেলেটার সামনে এসব বলিস নাকি? আরে বাচ্চা কেন হবে, রীতিমতো প্রেম করে। আছিস কোথায়? আর এই লাইনে আমার মনে হয় না বয়সের দূরত্ব রাখা উচিত। তোর কি মনে হয়? বাই দ্য ওয়ে, এই ভদ্রলোককে চিনে রাখ, অভিমন্যু পাল। এককালে আমার কলিগ ছিলেন, আর্লি রিটায়ারমেন্ট নিয়েছিলেন। দেখতে শুনতে অত্যন্ত ভদ্র এই মানুষটি, কিন্তু ইউনিফর্ম পরলেই একেবারে চেঞ্জ হয়ে যান। ইন্দ্রিয় সজাগ, রিভলভারের নিশানায় অলিম্পিক গেলে নির্ঘাত মেডেল পেতেন। এই পল্টু সব বাড়িয়ে বলছে ভায়া, অতটাও কিছু নয়। কিছুই বাড়িয়ে বলছি না। আচ্ছা, তুই পারিস কি করে? এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে? রিটায়ারমেন্ট কেন নিলি সেটাও জানতে পারিনি। সেই সময় আমি নর্থ বেঙ্গলে ছিলাম। সে অনেক গল্প, পরে বলা যাবে। আর কি করব, আজকাল অবশ্য অদ্ভুত একটা আলসেমি চলে এসেছে। তা তুই এখানে কি করছিস? প্রমোদ ভ্রমণ না কোনো কেসের চক্করে? শহরটা সাইকোতে ভরে যাচ্ছে অভি, বুঝতে পারিস? সে সব তো আজকাল ফেসবুক খুললেই বুঝতে পারি খানিকটা। উগ্র, টেরা এবং মোটা দাগের আস্ফালন। আরে সাইকোদের আর দোষ কি? কদিন আগে দেখলি না, একটা লোক তার মৃত দিদির লাশ নিয়ে দিনের পর দিন ঘর করে গেছে। যত দিন যাবে এরকম কেস বাড়তে থাকবে চক্রবৃদ্ধি হারে। দেখলি অভিমন্যু কেমন বুলসআই হিট করলো কিছু না জেনেই? দিস ইজ কল্ড ওয়েভ লেন্থ ম্যাচিং। সাইকো কেস কলকাতায়? ইয়াস মাই ফ্রেন্ড, আমার এই সহযোগীটিকে রীতিমতো লেজে খেলাচ্ছেন এমন সাইকো। কেমন লেজে খেলাচ্ছে? পল্টু কাকু কিছু বলতে যাচ্ছিল, এমন সময় পল্টু কাকুর ফোনটা বেজে উঠল। যদি শান্তিতে একটু কথা বলতে পারি। দাঁড়া, দেখি কে ফোন করছে। রমিন। ধরল ফোনটা। কয়েক সেকেন্ড কথা বলে উত্তেজিত হয়ে রাবিশ বলে চেঁচিয়ে উঠল। দোকানের সবাই অবাক চোখে আমাদের দিকে তাকালো। ফোনটা রেখে পল্টু কাকু আমার দিকে তাকিয়ে বলল, শোন, নির্ঝর বাড়ি ছেড়ে পালিয়েছে। রমেন আর নিয়োগী গান্ডু দুটো কি ছিটছিল কে জানে। ভদ্রলোক তার মুখ ভর্তি দাড়ি এবং হরলিক্স ফ্রেমের চশমার সুগভীর অতলন্ত সুদূর দৃষ্টি দিয়ে আমাকে মাপতে মাপতে বললেন, কাফকা সম্পর্কে জানতে চাও? না। মার্কেজের জাদু বাস্তব নিয়ে 3 পাতা লেখা লিখতে পারবে? না। তারাশঙ্কর আর মানিকের গদ্যের বিষয়ে বিশ্লেষণ করতে পারবে? ট্যারান্টিনো এবং নোলান নিয়ে কিছু জানতে চাও? না। তাহলে কি চাও? আমায় পল্টু কাকু পাঠিয়েছেন। চিনি আছে? দাঁড়াও, আমি আসছি। আমি দাঁড়িয়ে থাকলাম দরজার বাইরে। ভদ্রলোক ভেতরে যাওয়ার পর ওনার ঘরের ভেতরে উঁকি মেরে দেখলাম ঘর ভর্তি বই। নিশ্চয়ই বেশ পড়াশোনা করেন সব কিছু নিয়েই।
ভদ্রলোক এক বাটি চিনি এনে আমার হাতে দিলেন। আমার মাথায় বিদ্যুৎ খেলল। ক্যানাবালিজম নিয়ে কিছু বলতে পারবেন? ভেতরে এসো। আমি ঘরের ভেতরে গেলাম। ঘরময় বই, সোফার উপরে বই ছিল। ভদ্রলোক বই সরিয়ে আমাকে বসতে বললেন। অনেকের ধারণা শুধু মাংস খেলেই ক্যানিবলিজম প্র্যাকটিস হয়। আসলে কি তাই? শোষণ তো নানা প্রকারের হয়। শুধু মাংস নিয়ে ভাববো কেন? হ্যাঁ, যারা বেবি ফুডে বিষ মেশায়, রাজনীতির নামে কতগুলো ব্যবসায়ীর সুবিধা করে দেয়, জনগণকে শোষণ করে, তোলাবাজি, ওজনে ভেজাল দেওয়া, কিংবা কিংবা যারা ধর্ষক, তারা ক্যানিবল নয়? তোমার কি মনে হয়? আমি বুঝলাম ভদ্রলোক অন্য লাইনে যাচ্ছেন। আমি আসলে ওই মানুষে মানুষ খাবার ব্যাপারে একটু বেশি ইন্টারেস্টেড। বেশ, তোমাকে একটা ফাইল দিচ্ছি, সেটা এখানে বসে পড়তে পারো, কিন্তু নিয়ে যেতে পারবে না। আচ্ছা, আমি চিনিটা দিয়ে আসি। এসো, আমি ফাইলটা বের করে রাখছি। আমি উঠে ভদ্রলোকের ঘর থেকে বেরোলাম। পল্টু কাকুর পাশের বাড়ি। পল্টু কাকু অপেক্ষা করছিল। আমায় ঢুকতে দেখে বলল, ক্যানিবালিজম নিয়ে জিজ্ঞেস করলি রঘুদাকে? তুমি কি করে জানলে? তোকে তো এই জন্যই পাঠালাম। আগে থেকে বললে থরি যেত। যেখানে জ্ঞান, যেখানে পড়াশুনোর কাজ, সেখান থেকে তো সবসময় 100 মাইল দূরে থাকিস। যেগুলো পড়তে দিয়েছিলাম কিছুই তো পড়িসনি। এবার রঘুদাই ভরসা। ইনি কি তোমার সিধু জ্যাঠা? অনেকটা, তবে ইনি সব কিছু জানেন না। সিলেক্টিভ কিছু জিনিসে গুরুদেব লোক। ক্যানিবালিজম নিয়ে ওনার খারাপ পড়াশুনো নেই। দেখ যদি ইন্টারেস্ট পাস। শক্তিগড় থেকে ফিরে এলাম, নির্ঝরবাবুকে খোঁজারও চেষ্টা করলাম না, এখন ঘরে বসে পড়বো শুধু। নির্ঝরকে পুলিশ ধরবে, আমি তুই কি করে ওর পেছনে ছুটব? তুমি এত নির্লিপ্ত হচ্ছ কি করে? আবার যদি কোথাও কাউকে মেরে ফেলে? পল্টু কাকু ফ্রিজ থেকে বিয়ারের ক্যান বের করল। ফেলবে, তার জন্য পুলিশ দায়ী থাকবে। আমার পক্ষে তো আর সব অপরাধীর পেছনে দৌড়ানো সম্ভব না। নির্ঝরবাবু কি বর্ধমানের বাড়িতে গেছেন? গেলে যাবে। পুলিশকে ওর বর্ধমানের বাড়ির ঠিকানা দিয়েছে? না। কেন? তুই রঘুদার বাড়ি যা, পড়াশোনা কর। আমি রেগে মেগে বেরোলাম। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শক্তিগড়ে নির্ঝরবাবুর পালিয়ে যাওয়ার কথা শোনার পর পল্টু কাকু সোজা আমাকে এই বাড়িতে নিয়ে চলে এলো। বেশ কয়েকবার হেডকোয়ার্টার থেকে ফোন এসছিল। আমি যতবার ধরতে গেছি ততবার ধমক খেয়েছি। বিকেল 5টা নাগাদ পৌঁছলাম। এসেই কফি বানিয়ে আমাকে চিনি আনতে পাঠিয়ে দিল। কি ভাবছেটা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। নির্ঝরবাবুর ফোন করেছিলাম, আউট অফ রিচ বলছে। পল্টু কাকুকে জানাতে বলেছে। সেটাই স্বাভাবিক। দরজা খোলাই ছিল। রঘুবাবু আমাকে দেখে গম্ভীর হলেন। টেবিলের ওপরে একটা ফাইল রেখেছি, দেখো। আমি দেখলাম একটা ক্লিপ ফাইল, একগাদা ডকুমেন্ট তাতে। এত পড়তে হবে না, শুধু ওই ফার্স্ট পাতাটা পড়ো। আমি ফাইলটা খুললাম। প্রথম পাতায় বড় বড় করে লেখা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। রুটি ঝলসানো বুঝলাম, কিন্তু মানুষের মাংস যারা খেয়েছে তারা বলেছে এই মাংস অনেকটা পর্কের মতন খেতে, সুস্বাদু। নরখাদক বাঘকে মানুষ ভয় পায়, কারণ বাঘ মানুষের মাংসের স্বাদ পেলে অন্য কোনো কিছু খেতে চায় না। তাহলে মানুষ যদি মানুষের মাংসের স্বাদ পায়, সেক্ষেত্রে কি হতে পারে? সম্প্রতি জাপানে একটি রেস্তোরাঁয় মানুষের মাংস খাওয়ানো শুরু হয়েছে। আফ্রিকার বেশ কিছু দেশ, ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন আইল্যান্ডে, এমনকি ভারতবর্ষেও কিছু কিছু উপজাতির মধ্যে ক্যানাবালিজমের প্রমাণ পাওয়া গেছে। 2011 সালে ফ্রেঞ্চ পলিনেশিয়ার জার্মান পর্যটক স্টেফান রমে নিখোঁজ হয়ে যান। এক ক্যাম্পফায়ারের পাশে ওনার জামা কাপড় এবং শরীরের কিছু অংশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ওনাকে সম্ভবত মেরে ঝলসে খেয়েছিল ওখানকার উপজাতিরা। চীন দেশে মানব ভ্রূণ খাবার অভিযোগ উঠেছিল সম্প্রতি। মানুষ কি করে মানুষের ভ্রূণ খেতে পারে?
আসলে মানুষ পারে না এমন কোনো কিছুই বোধহয় নেই। মানুষ আগুন আবিষ্কার করতে পারে, দুরারোগ্য রোগের ওষুধ আবিষ্কার করতে পারে, আবার সেই মানুষই অবলীলায় ধর্ষণ করতে পারে, একে অপরকে মানসিক এবং শারীরিকভাবে মেরে নিজেদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি করতে পারে। ভাবা যেতে পারে একটা পৃথিবী যেখানে মানুষ মানুষের মাংস আগ্রহ করে খাচ্ছে, একদিন 2 দিন 3 দিন সেই রেস্তোরাঁয় প্রচুর দাম দিয়ে খাবার পর সে বুঝতে পারল দামটা না দিয়ে কাউকে সরাসরি মেরেও তো সে নিজে রান্না করে মাংস খেতে পারে। পৃথিবীতে সব প্রজাতির একদিন ধ্বংস হয়েছে, ডাইনোসর কিংবা ম্যামথের মতন প্রাণীদেরও শেষ হতে হয়েছে, কিন্তু মানুষ পৃথিবীর সর্বাপেক্ষ বুদ্ধিমান প্রাণী। এভাবে কি একদিন তারাও শেষের দিকে এগোচ্ছে? কথিত আছে আগের কিছু শতকে জাহাজডুবির ফলে কোনো কোনো দ্বীপে মানুষ বেঁচে থাকার জন্য আর কিছু না পেয়ে নিজের সহযাত্রীদের মেরে খেয়েছে। চরম খাদ্য সংকটে কি করবে সে? সোমালিয়ায় কি করবে মানুষ? এতটা পড়ে ফাইলটা রাখলাম, মাথা ঝিমঝিম করছে। পরের পাতাগুলোয় বেশ কিছু পেপার কাটিং সহ অনেক রেফারেন্স আছে, তুমি পড়তে পারো। হ্যাঁ, আমার ফোনটা বাজছিল, দেখলাম আরশি। একটু আসছি, হ্যাঁ, একটা জরুরি ফোন এসেছে। নো প্রবলেম, ঠিক আছে। আমি রাস্তায় এসে ফোন ধরলাম। এখনো বর্ধমানে? না, কলকাতায় ফিরেছি। কখন? আমি বুঝলাম কিছুক্ষণ আগে পৌঁছেছি বললে ঝাড় খাবার চরম চান্স আছে। ওই তো পল্টু কাকুর বাড়িতে ঢুকেছি, ঢুকেই তোকে ফোন করতাম। ও ঠিক আছে, বাড়ি ফিরবি কখন? এই তো বেরোবো এখন। তোর শরীর কেমন এখন? হ্যাঁ, একটা নির্জন দ্বীপে বন্দি হয়ে আছি, চারিদিকে ট্রাইবালরা আমাকে ঘিরে নৃত্য করছে, যে কোনো সময় আগুনে ঝলসে কেটে খেয়ে ফেলতে পারে। মানে? কেস স্টাডি করছি। এই তো বললি এখন সবে ঢুকলি, এর মধ্যে এত কেস স্টাডি হয়ে গেল? বুঝলাম কঠিন উকিলের পাল্লায় পড়েছি। মোবাইলে পড়ছিলাম তো। ঠিক আছে, তুই এখন রাখ, রন এসছে, ওর সঙ্গে একটু ভাটাই। রনটাকে? ওই পাড়ার বন্ধু। সে আবার কবে গজালো? আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম আমার মাথার ঝিঁঝি ভাবটাকে খুব সুন্দরভাবে বুকের টনটন ভাবটা রিপ্লেস করে দিচ্ছে। তোর আগেই গজিয়েছে রে, ও দিল্লিতে পড়ে, আজ বাড়ি এসছে। ভালো তো, তবে কিপ সেফ ডিস্টেন্স। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি হলে দুজনের হিউম্যান কষা বানিয়ে খেয়ে ফেলবো, মনে রাখিস। হিউম্যান কষা মানে? চিকেন কষার হিউম্যান ভার্সন। আমার না এবার সত্যি সত্যি ভয় করছে রে, কদিন পরে না তোকে নিয়ে তোর বাবা মাকে রাঁচি যেতে হয়। এই থাম তো, তবে তুই বেশি রনের সাথে চোদালে তাই করবো কিন্তু। বন্ধু মানে বুঝিস? বুঝি। দেখ, সব ছেলে বন্ধুই আসলে মেয়ে বন্ধুকে জাস্ট লাগাতে চায়, যদি না সে মেয়েটা একেবারে কুৎসিত হয়। ইন্টারনেটে পড়েছি, আর তুই তো রীতিমতন সেক্সি। তোর কি হয়েছে? ঠিক আছে, আমি রনকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাপি? আগে তাড়া, আমি ফোন ধরে আছি। ওয়েট, শুনতে থাক। আমি ফোন কানে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। শোন। বল। এই ন্যাকাবিন আমার একদম সহ্য হয় না। আমার কবে সহ্য হয়? তুই যা বললি আমি তো তাই করলাম। কি করলি? বললি তো রনকে বেরিয়ে যেতে বলতে, আমি তো তাই করলাম। সেটা শুনলাম তো। তাহলে ফোন ধরছিস না কেন? আর হোয়াটসঅ্যাপে রিপ্লাই বা নেই কেন? আমি বিজি তো। দেখ, ফালতু ঢপ কিন্তু একদম মারবি না সূর্য। তুই জানিস না তুই ঢপ মারছিস? আর ঢপ মারতে যাব কেন? আমি এখন একটা কেসে বিজি আছি। তুই কেসে বিজি? এসব বলে কি লাভ আছে আমার? রাতে কোন কেসে বিজি থাকিস তুই? তোর সন্ধ্যে ছুটি হয়ে যায় এটা আমি জানি না। আর বাই দ্য ওয়ে, তুই এখনো জাস্ট ট্রেনিং এ আছিস, আমি কি এটা জানি না ভেবেছিস? ওকে, অনেক জিনিস এখন রাখলাম, আমি ঘুমোবো। ঘুমোবি? সিরিয়াসলি? এখন 9টা বাজে। তো আমার মাথা ধরেছে। শোন, তোর অ্যাক্টিভিটিগুলো না খুব চাইল্ডিশ, তুই সেটা বুঝিস? রন আমার ছোটবেলার বন্ধু। জানি তো, আর এও জানি তোর প্রাণ ফেটে যাচ্ছে রনের জন্য, তাই না? শোন শোন, আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি করেছি। আমি না আর পারছি না রে। সে তো পারবিই না, অপশন এসে গেছে তো। তো বাড়ির পাশে শ্বশুর বাড়ি পাবি, সকাল বিকেল বাপের বাড়ি পড়ে থাকতে পারবি। হোয়াট? কি হোয়াট? আর কে দেখতে যাচ্ছে রন সত্যিই চলে গিয়েছিল কিনা?
পুরোটাই ম্যানেজ করেছিস হয়তো। আদেও হয়তো যায়নি, ঘরেই আছে। কে দেখতে যাচ্ছে? এখনও আছে হয়তো। আঙ্কেল আন্টি বাড়িতে না থাকলে তো। সূর্য দেখ, আমি কিন্তু কোনোদিন ব্রেকআপের কথা ভাবিনি, কিন্তু তুই আমাকে ভাবাতে বাধ্য করছিস। দেখ, তুই এখন অনেক কিছুই ভাবতে বাধ্য হবি, জানি তো। ইউ আর জাস্ট ইম্পসিবল। ফোনটা কেটে গেল। ফোনটা খাটের উপর রেখে মাথায় হাত দিয়ে বসলাম। টেবিল ল্যাম্পটা জ্বলছে শুধু ঘরে। ঘরটা ভেতর থেকে বন্ধ। বাবা দরজা ধাক্কানো শুরু করলো। আমি উঠে দরজা খুললাম। কি হলো? কিছু হয়নি তো। কিছু হয়নি তো চেঁচাচ্ছিস কেন? ও কিছু না, বন্ধুদের মধ্যে ঝামেলা। ও, ওকে ওকে। তবে মনে রাখিস, আমাদের বাড়ির ঘরগুলো কিন্তু সাউন্ড প্রুফ নয়, তাই শীতকাল এক ঘরে কথা বললে অন্য ঘর থেকে ঠিকই শোনা যায়। আমি কিছু বললাম না। বাবা চলে গেলে দরজা বন্ধ করে বসলাম। বাড়ি এসছি আধ ঘন্টা আগে। ক্যানাবালিজম নিয়ে পড়তে পড়তে আরশির ফোনটা আসার পরেই হঠাৎ মাথা গরম হয়ে গেল। রঘুবাবুর বাড়িতে আর যাওয়া হয়নি। পল্টু কাকুকে বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে চলে এসেছি। পল্টু কাকু স্টাডিতে ব্যস্ত ছিল, আমাকে ফোনও করেনি আর। আমার মনে হচ্ছিল ঘরের মধ্যে সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলি। রনর নাম জীবনে প্রথম শুনলাম। ফোনটা খাটের উপরে নির্লিপ্তভাবে শুয়ে আছে। আরশির মেসেজ আসা বন্ধ হয়েছে। আরশির সঙ্গে এরকম ঝামেলা আগেও হয়েছে। এর আগেও একবার আরশির এক আত্মীয় ওর জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, ওকে না জানিয়ে। আরশি কাটিয়ে দিয়েছিল, কিন্তু তখনও আমি তুমুল ঝামেলা করেছিলাম। আরশির ধারে কাছে কোনো ছেলের কথা ভাবলে আমার মাথায় আগুন জ্বলে যায়। মনে হয় মেরে ফেলি সব কটাকে। আবার ফোন বাজছে। আরশি, বল। শোন, তুই আমাকে কত বড় কথা বললি তুই বুঝতে পেরেছিস? তুই যে আমাকে বিশ্বাস করিস না সেটা তুই আজকে বলেই দিলি। করি না তো, 6 মাসের বেশি রিলেশন আমাদের। এক এক দিনে নতুন নতুন ছেলে ইম্পোর্ট হলে মাথা ঠান্ডা রাখা সম্ভব না। এক একদিন নতুন নতুন ছেলে? কটা ছেলে আমার লাইফে এসেছে শুনি? নিজের ওই ওয়েন্দ্রিলার কথা ভুলে গেলি? ওয়েন্দ্রিলা কোত্থেকে এলো? যেখান থেকে রন এলো। দেখ, তোকে আমি ওয়েন্দ্রিলার কথা শুরু থেকেই বলেছি, সবার লাইফেই এক্স থাকে। আমার লাইফে নেই। নেই তো। তোর লাইফে তো ওয়াই আছে। এই যে আজ রন এলো, কোন দিন আবার একটা জেড নিয়ে চলে আসবি বলা যায়? আমি ভেবেছিলাম তোকে আরেকটা চান্স দেব। না, আর না, আমি রাখলাম, বাই। কেটে গেল। আবার বেজে উঠল। আমি এই নাম্বারটা দেখলাম না। রন পাশে বসে ফোন করেছে নাকি মামুনি? মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভাইপো, মানুষের মাংস কেমন খেলে? আরে আপনাকে দেয় কে মশাই? কাজ নেই বাল, সারাদিন শুধু মাংস মাংস করে বেড়াচ্ছেন যত সব। ভাইপোর মেজাজ তো তিরিক্ষি হয়ে আছে দেখছি। তা মাংস খেয়ে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি ভাইপো? আমি ফোনটা কেটে দিলাম। নিজেই যেখানে সাইকো হয়ে আছি সেখানে আরেকটা সাইকোকে এন্টারটেন করার কোনো মানেই হয় না। দরজা খুলে ঘর থেকে বেরোলাম। বাবা বসার ঘরে ছিল। আমাকে দেখে অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছিস? একটু হেঁটে আসি। মোবাইল রেখে হাঁটবি না মোবাইল নিয়ে? না, নিয়ে। গুড গুড, যা হেঁটে আয়। আমি বাড়ি থেকে বেরোলাম। রাস্তার মোড়ে বাস স্ট্যান্ড। চুপচাপ কিছুক্ষণ বাস স্ট্যান্ডে বসে রইলাম। মাথা গরম ভাবটা কিছুতেই কমছিল না। মিনিট 15 পর একটা লোক এসে আমার পাশে বসল। একটু খ্যাপা টাইপের, অনেক পাগল টাইপ পাবলিক বাস স্ট্যান্ডে ঘুমিয়ে থাকে সেই রকম হবে ভাবলাম। লোকটা আমাকে অবাক করে দিয়ে গলা খাঁকড়িয়ে বলল, বাড়ির বাইরে রাতে এখন আপনার না বেরোনোই ভালো। নিউটন স্যার জানলে রাগ করতে পারেন। আমি চমকে লোকটার দিকে তাকালাম। একটু ভালো করে তাকাতেই বুঝলাম এই লোকটা ইনফর্মার। কয়েকদিন আগেই পল্টু কাকুর বাড়িতে দেখেছি। আপনি এখানে কি করছেন? লোকটা একটা বিড়ি ধরিয়ে দেঁতো হাসি দিয়ে বলল, ডিউটি। কার ডিউটি? স্যারের। আমার সন্দেহ হলো, পল্টু কাকু কি আমাকে ফলো করার জন্য রেখেছে নাকি একে? সব পক্ষই কি সাইকো হয়ে গেল এবার? আপনি ভুল ভাবছেন, আপনার সিকিউরিটি গার্ড বলতে পারেন আমাকে। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমার সিকিউরিটি গার্ড বলে কি?
আপনি কি সারাদিন আমাকে ফলো করছেন? হ্যাঁ, এই তো 2 দিন হলো। কথাটা আবার আপনার মধ্যেই থাকলো, কিন্তু স্যারকে বলার দরকার নেই, স্যার রেগে যেতে পারেন। আমি কিছু বললাম না। এমনিতেই মাথা গরম ছিল, আরও গরম হয়ে গেল। কোথাও শান্তি নেই। বাড়ির বাইরেও যে কি হচ্ছে কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না। আপনার কাছে আর্মস আছে? তা আছে, ছোট জিনিস, কাজের জিনিস, দেখবেন। রাস্তায় যথেষ্ট লোক আছে। আমি সেদিকে দেখে শঙ্কিত হয়ে বললাম, থাক, দেখাতে হবে না, আপনার কাছে রাখুন। আপনাকে যে কেন ফলো করতে বললো কে জানে। আপনি কি কত ফেসেছেন নাকি? জানি না। আপনি না মশাই বেরিয়ে বড় বিপদ করে দিলেন। আমি তো চলেই যাচ্ছিলাম, আপনি বেরোলেন বলে আবার বসে থাকতে হচ্ছে। কোথাও যাবেন নাকি আবার? না, বাড়ি ফিরবো। ও, তাহলে বাড়ি চলে যান। কেন যাব বাল, আপনি যান না। খেয়ে দে কাজ নেই, যত সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেগে যাবেন না, আমরা সহকর্মী, কেমন রাখবেন? তা বটে, সবাই সহকর্মী। মেশিন চালানো শিখেছেন নাকি? তাহলে স্যারকে বলে নিজের কাছে ছোট্ট একটা মাল রাখতে পারেন তো, লাইসেন্সের ব্যবস্থা হয়ে যাবে তাড়াতাড়ি। আমার লোকটার বকবক অসহ্য লাগছিল। উঠে বাড়ির দিকে রওনা দিলাম। লোকটা আমাকে ফলো করলো না, চুপচাপ বাস স্ট্যান্ডে বসে রইল। পল্টু কাকু আমার পেছনে সিকিউরিটির জন্য লোক রেখেছে, ব্যাপারটা একটু চিন্তা করাতেই অস্বস্তি হচ্ছিল। বাবা আমাকে দেখে বলল, হেঁটেছিস না ছাতা? একটু ঘামিসনি দেখছি। কোথায় বসেছিলি? না না, হেঁটেছি, তবে স্পিড কম ছিল। বাবা আর কিছু বলল না। আমি ঘরে ঢুকে আমার মোবাইলটা দেখলাম। আরশির 3টে মিস কল, নির্ঝরবাবুর 2টো। কাকে প্রথমে ফোন করব বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠে সামনের ঘরে বসে চোখ বুজে ঝিমানো আমার চিরকালের অভ্যেস। অন্যান্য দিন 6:30টায় ঘুম ভেঙে যায়। আগের দিন অনেক রাত অবধি আরশির ফোনে ট্রাই করে গেছি, ফোন অফ ছিল। রাত 3টেই ঘুমিয়েছি শেষমেশ। সকাল 7:30টা নাগাদ ঘুম ভেঙে সামনের ঘরে গিয়ে দেখি জানলার ফাঁক দিয়ে খবরের কাগজ দিয়ে গেছে। বাবাকে দেওয়ার আগেই তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিতে গিয়েই চোখে পড়ল বিজ্ঞপ্তিটা। দ্বিতীয় পাতাতে নির্ঝরবাবুর ছবি দিয়ে লেখা, নির্ঝর দাস 2 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি আর কালো রঙের ফুল প্যান্ট। যেখানে দেখবেন ফোন করুন এই নাম্বারে। আর কিছু লেখা নেই। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে মোবাইলটা নিয়ে পল্টু কাকুকে ফোন করলাম। 2টো রিং হতেই ধরল পল্টু কাকু। দেখেছি। এটা কি পুলিশ দিয়েছে? না। মানে? তাহলে কে দিয়েছে? জানি না। যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই ফোন নাম্বারে ফোন করেছো? করেছি, নম্বরের অস্তিত্ব নেই বলেছে। তাহলে এই অ্যাডের মানে কি? নিশ্চয়ই মানে আছে। শেষ 6টা নাম্বার, একটা পিনকোড। প্রথম 3টে নাম্বার কি এবং কেন দেওয়া সেটা দেখতে হবে। পিনকোড কোথাকার? যেখানে যেতে গিয়েও কাল আমরা মাঝ রাস্তা থেকে ফিরে এসেছিলাম। বর্ধমান? আমি রেডি হয়ে গেছি, তোর হাতে 20 মিনিট সময় আছে, তৈরি হয়ে অপেক্ষা কর। বর্ধমান যাবে? ইয়েস। কালকে গেলেই হতো। আচ্ছা, এই অ্যাডটা কে দিয়েছে? পল্টু কাকু উত্তর না দিয়ে ফোন কেটে দিল। আমি ইমার্শন হিটার নিয়ে বাথরুমে দৌড়লাম। বাবা বাথরুমে ছিল। আমি দরজা ধাক্কাতে লাগলাম। কি হয়েছে? আরে তাড়াতাড়ি করো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাবা মিনিট 5 বাদে বেরিয়ে বিরক্ত গলায় বলল, কোথায় যাবি? পল্টু কাকুর সঙ্গে। এখন যদি যেতে হয় তবে আগে উঠলি না কেন? তোদের জেনারেশনের এই সমস্যা, কোনো কিছুতে না কোনো প্ল্যানিং নেই, এবারে যাচ্ছে তাই ব্যাপার। আমার জেনারেশনে প্রবলেম, আমার না। পল্টু কাকুই এখন রেডি হতে বলেছে। ও তাহলে নিশ্চয়ই কোনো কাজ পড়ে গেছে। আমি আর কিছু বললাম না। যতটা গরম জল করা যায় করে কোনো মতে স্নান সেরে জামা পরতে গিয়ে বাইরে গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। মা পুজো করছিল। কোথায় যাচ্ছিস? পল্টু কাকুর সঙ্গে। সে কি এখনই বেরোবি? কিছু খাবি না? না, সে রাস্তায় খেয়ে নেবো। আসি হ্যাঁ এখন। দেখো, এমন কাজ করতে হয়, খাবারের সময় নেই। ছেলেকে মানুষ হতে দাও, সব ব্যাপারে কান্নাকাটি করা বন্ধ করো। মা উত্তরে কিছু একটা বলল, আমার শোনা হলো না। রাস্তায় বেরিয়ে পল্টু কাকুর পাশের সিটে বসতে গাড়ি স্টার্ট দিল পল্টু কাকু। খোঁচরটাকেও নিয়ে নিতে পারতে। কোন খোঁচর? কেন, যেটাকে রেখেছো আমাকে ফলো করার জন্য?
আমাকে চমকে দিয়ে সশব্দে ব্রেক কষে গাড়িটা দাঁড় করালো পল্টু কাকু। ভাগ্য ভালো আমরা বড় রাস্তায় উঠিনি, উঠলে কিলো অবধারিত ছিল। কেমন দেখতে ছিল? কেন, তুমি রেখেছো, তুমিই চেনো না? তুই গান্ডু, তোকে না বলে আমি তোর পেছনে লোক রাখবো? লোকটা তো বললো আমার সিকিউরিটি নাকি। আমি তোকে দেখেওছি তোমার বাড়িতে, ইনফর্মার। এই কথাটা কাল বললি না কেন? লোকটা বললো তুমি নাকি আমাকে বলতে বারণ করেছো। পল্টু কাকু গাড়িটা স্টার্ট দিয়ে গম্ভীর হয়ে গেল। তারপর ফোন বের করে চলন্ত গাড়িতেই কাকে যেন যা তা বলে ঝাড়তে শুরু করলো। আমি কি করব বুঝতে না পেরে চুপচাপ কাঁটা হয়ে বসে রইলাম। দুপুর 11:30টার মধ্যে পৌঁছে গেলাম মাঠের মধ্যে একটা দোতলা বাড়ি। বহুদিন হলো রং করা হয় না, বাড়িটাও খুব একটা নতুন বলে মনে হলো না। মাঠ মানে একেবারেই মাঠ না, জঙ্গলও আছে এক কোণে। খেলাধুলো বিষয় সয় বলে মনে হয় না। জায়গাটা বর্ধমান শহর ছাড়িয়ে খুব বেশি দূর নয়। তবে আমরা একা নই, 2 গাড়ি ফোর্সও আছে। ডানকুনির পর থেকেই আমাদের সঙ্গে রয়েছে গাড়ি 2টো। আমি যখন অবাক হয়ে পল্টু কাকুকে জিজ্ঞেস করলাম একজনকে ধরতে এরা কেন, কাকু শুধু বলেছে গাড়ি চালাবার সময় কোনো কথা না বলতে। পল্টু কাকুর কথা অনুযায়ী নির্ঝরবাবুকে 3-4 বার ফোন করেছিলাম, প্রতিবারই ফোন পরিষেবার সীমার বাইরে বলছে। বাড়িটার কাছে আসতে মাঠের মধ্যে গাড়িগুলো দাঁড়িয়ে গেল। এলাকার কৌতূহলী লোকেদের ভিড় জমতে শুরু হয়েছে। গ্রামের মধ্যে পুলিশের গাড়ি দেখে কৌতূহল স্বাভাবিক। আমরা গাড়ি থেকে নামতেই 2জন অফিসার পল্টু কাকুর কাছে এসে বললেন, স্যার বাড়িটা না ফাঁকা মনে হচ্ছে। ভিড়টা সরান আগে, পাবলিক জমে গেলে সমস্যা তৈরি হবে। আমি 2জন অফিসারের নাম দেখে নিলাম, নীলাদ্রি বোস আর সুশব্রত শিকদার। নীলাদ্রিবাবু তার ফোর্সের সহায়তায় কোন এক অদ্ভুত ক্ষমতায় কয়েক মিনিটের মধ্যেই এলাকার লোকজনকে দূরে সরিয়ে দিলেন। পল্টু কাকু আমাকে বলল, তুই যাস না, এখানে দাঁড়া, আমি ভিতরে যাচ্ছি। আমি বুঝলাম আমার বয়স কম বলে আমাকে নিতে চাইছে না। আমি কি করব তাহলে? গাড়ির মধ্যে বসে থাক, গান শোন। আমি কিছু বললাম না, মনে হলো একবার বলি। আমাকে আনারই বা দরকার কি ছিল? কিছুই তো জানি না কি হচ্ছে না হচ্ছে, বাড়িতে রেখে এলেই হতো। হ্যাঁ, কিছু বললাম না। গাড়ির ভেতরে গিয়ে বসে কি হচ্ছে দেখতে লাগলাম। কয়েকজন কনস্টেবল বাড়িটা ঘিরে ফেললেন কয়েক সেকেন্ডের মধ্যেই। পল্টু কাকু, নীলাদ্রিবাবু এবং সুশব্রতবাবুর সঙ্গে গিয়ে বাড়িটা সদর দরজায় গিয়ে দাঁড়ালো। কোলাপসিবল গেটটা বাইরে থেকে তালা দেওয়া। একজন কনস্টেবল একটা ভারী পাথর নিয়ে তালায় আঘাত করতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তালাটা ভেঙে গেল। 7-8 জন মিলে বাড়িটার ভেতরে প্রবেশ করল, বাকি ফোর্স বাইরে। আমি অস্বস্তির সঙ্গে লক্ষ্য করলাম এলাকার লোকজন আবার জড়ো হওয়া শুরু হয়েছে। আমার হঠাৎ করে টেনশন শুরু হলো। বাড়ির ভিতরে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না বাইরে থেকে। সবথেকে বড় কথা, নির্ঝরবাবুকে ধরতে এত লোক আসবে কেন? আর নির্ঝরবাবু যদি এত গুরুত্বপূর্ণ অপরাধী হন, তাহলে এরকম খোলা বাজারে ছেড়ে রেখেছিলই বা কেন? আমি কাল রাতের কথাটা বলার পরই পল্টু কাকু ভীষণ সিরিয়াস হয়ে গেল। তারপরে সম্ভবত হেড অফিসে ফোন করে ফোর্সের কথা বলেছে। গতকাল ধীরে সুস্থে আমরা বর্ধমান যাচ্ছিলাম। এদিন 1 সেকেন্ডও কোথাও দাঁড়ালো না, ল্যাংচা খাবার জন্য শক্তিগড়ে পর্যন্ত না। সারা রাস্তা গম্ভীর হয়ে ধারাবাহিকভাবে 120-30-এ অ্যাক্সেলারেটর মেনটেন করে গেল। কয়েকজন কনস্টেবল বাইরে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করলো। সম্ভবত বুঝতে পেরেছিল ব্যাপারটা খুব একটা সিরিয়াস কিছু নয়। আমিও ভাবছিলাম গাড়ির থেকে নেবে মাঠে গিয়ে হাঁটাহাঁটি করব, এমন সময় আমাকে চমকে দিয়ে ফোনটা বেজে উঠল। দেখলাম আরশি ফোন করছে। এই টেনশনে আরশির কথা ভুলে গিয়েছিলাম। ফোনটা ধরলাম। তুই কি ঠিক করলি? কি ঠিক করব? না শোন, তুই এটা ঠিক কর যে তুই সম্পর্কটা রাখবি না ছেড়ে যাবি। আমি তোর সঙ্গে কথা বলবো আর তুই অবিশ্বাসের মতো এটা ওটা প্রশ্ন করে যাবি, সেটা তো আর হতে পারে না। আমি দেখলাম পল্টু কাকু দোতলার একটা জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি বর্ধমান এসেছি, একটা অপারেশন চলছে, একটা বাড়ির বাইরে পুলিশ ফোর্সের সঙ্গে দাঁড়িয়ে আছি। আমি বিকালে তোকে ফোন করছি। কত ঢপ মারবি রে তুই, কত ঢপ মারবি? এক রাতে ফোনটা অফ করেছিলাম, তোর তাতেও শিক্ষা হলো না? তোর না লজ্জা হওয়া উচিত। ছি 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 ছি। আমি ফোনটা কেটে পকেটে রাখলাম। ফোনটা আবার বেজে উঠল। আমি শুধু রিসিভ করে ফোনটা কানে দিলাম। এই শোনো, তোমার কাকাকে বলো রান্নাঘরে ফ্রিজটা বন্ধ না করে যেন, কেমন? আমি নড়ে চড়ে উঠলাম। আপনি কোথায়?
খারাপ লাগছে ভাইপো, বিশ্বাস করো। হ্যাঁ, খুব খারাপ লাগছে। তুমি আমার বাড়িতে এলে অথচ তোমাকে কিছু খেতে দিতে পারলাম না। মানুষের ঘিলুর ঝোলটা তো খাওনি ভাইপো। তোমার কোনো ধারণা নেই ওটা কোন লেভেলে যেতে পারে। হালকা পেঁয়াজ ছড়িয়ে দেবে, অমৃত অমৃত, বুঝলে? পল্টু কাকু হতাশ হয়ে নেমে এসেছে। কোন একজন কনস্টেবলকে ডেকে পল্টু কাকু কিছু একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। কনস্টেবল এই গাড়ির দিকে এসে ড্রাইভিং সিটে বসল। কি হলো? স্যার আপনাকে বর্ধমানের থানায় ওয়েট করতে বললেন, আমি নিয়ে যাচ্ছি। আমি হাল ছেড়ে দিলাম। এখানে কোনো কিছুই আমার ইচ্ছানুসারে হচ্ছে না। গাড়িটা মাঠ ছেড়ে রাস্তায় নামলো। নির্ঝরবাবুকে বললাম, ফোনটা রাখুন, এখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না ভাইপো, চিন্তা করো না। হ্যাঁ, সব বুঝিয়ে দেবো, প্রতিটা লাইন বুঝিয়ে দেবো ধীরে ধীরে। তোমার নিজের কাকা না বোঝালে কি হবে? আমি তো আছি। আমি ফোনটা কেটে বাইরের দিকে তাকালাম। নির্ঝরবাবুর প্রলাপ শোনার কোনো ইচ্ছে হচ্ছিল না। বর্ধমানে আমি কখনো আসিনি। কলকাতার বাইরে এতটা সবুজ দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু সব কিছু এমন ধোঁয়াশা হয়ে আছে যে মাথায় সব ঠিকঠাক যাচ্ছেও না। ফোন বাজছে। আমি এবার আর অন্ধের মতন ধরলাম না। আরশি ফোন করছিল, আবার করুক, ধরলেই সচকা সামনার এপিসোড শুরু করবে। যত সব। বলছি, চা খাবেন? সেই কখন বেরিয়েছি, একটু চা খেলে মন্দ হতো না। আপনি খেয়ে নিন, আমি অপেক্ষা করছি। ভদ্রলোক একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করিয়ে নামলেন। দুপুরবেলা, দোকান খালি। চায়ের দোকানি আর একটা বাচ্চা ছাড়া কেউ নেই। আরশি ফোন করছিল আবার। আমি ধরলাম। বল। তোর তো সাহস কম না, তুই ফোনটা কেটে দিলি। শোন, তোকে আমি বললাম তো আমি বর্ধমানে এসেছি। ওকে ফাইন, তোর যদি বিশ্বাস না হয় আমি তোকে কয়েকটা ফটো সেন্ড করছি, ভিডিও দেখে পাঠাতে পারি। বল কি চাই। বাচ্চাটা এসে গাড়ির বাইরে দাঁড়িয়েছে। একটা বিস্কিট আমার দিকে দিয়ে কনস্টেবলের দিকে ইশারা করল। আমি বিস্কিটটা নিলাম। তুই কেন এরকম করছিস? তুই কি করে ভাবছিস বলতো আমার সঙ্গে এগুলো? তোর একবারের জন্য মনে হলো না আমি তোর জন্য লাইফে ঠিক কি কি স্যাক্রিফাইস করেছি? কি স্যাক্রিফাইস করেছিস শুনি? তোর জন্য আমি সালমান খানের সিনেমা দেখা অবধি বন্ধ করে দিয়েছি। আর তোর খারাপ লাগে বলে জাস্টিন বিবারের গান অবধি আমি শুনি না। বাবা বাবা, যায় না। আর কি স্যাক্রিফাইস করেছিস? আগে আমার উত্তম কুমার ফেভারিট ছিল, তোর জন্য এখন আমি সৌমিত্রকে পছন্দ করা শুরু করেছি। আর আমার হঠাৎ মনে হলো চারিদিকটা কালো হয়ে আসছে। ফোনটা আর ধরে রাখতে পারলাম না, হাত থেকে পড়ে গেল। মাথায় অসহ্য যন্ত্রণা। জ্ঞান যখন হলো তখন বুঝলাম একটা ফাঁকা ঘরে খাটে বসে আছি। ঘরটায় সবে প্লাস্টার করা হয়েছে, লাইট ফ্যান কিছুই জ্বলছে না। জানলা দিয়ে আলো আসছে, ঘরময় মাংস রান্নার গন্ধ। কোনো মতে উঠে দেখলাম পায়ে জোর পাচ্ছি না। তবু খানিকটা কষ্ট করে পাশের ঘরে গিয়ে দেখলাম একজন ভদ্র মহিলা মেঝেতে স্টোভ জ্বালিয়ে রান্না করছেন। ওর পাশে নির্ঝরবাবু বসে আছেন। এসো এসো ভাইপো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম, এসো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মেঝেতেই বসে পড়লাম। এটা কোথায়? আমার বাড়ি, চিনতে পারছো না? হ্যাঁ, আমার বাড়ি বর্ধমানে। আপনার বাড়িতে তো কেউ ছিল না? থাকবে না তো, ডায়েরিতে তো ইচ্ছে করেই ওই বাড়ির ঠিকানা দিয়ে রেখেছিলাম।
আমি জানতাম টিকটিকিদের বুদ্ধি একটু বেশি। আমার ক্লান্ত লাগছিল। আমি চুপ করে রইলাম। ঘরটা ছোট, চেয়ার নেই। গোটা বাড়িতে সম্ভবত আমাকে যে রেখেছিল সে ঘরেই একটা সিঙ্গেল খাট আছে, সে ঘরেই দুটো বড় বড় আলমারি। আচ্ছা ভাইপো, আমাকে তোমরা কেন খুঁজছো? আমার মোবাইলটা দেবেন? বাহ বাহ, দারুণ তো। আর কি চাও? হ্যাঁ, আইনক্সে সিনেমা দেখতে যাবে সঙ্গে তোমার গার্লফ্রেন্ড? আমার ব্রেকআপ হয়ে গেছে। মানুষ আবার প্রাচীন যুগে ফিরে যাচ্ছে। আগে যেমন যে যাকে পারত বিয়ে করতো, ছেড়ে দিত, আবার এগেইন সেই যুগ শুরু হয়েছে। এই এই মাংস খাবে ভাইপো? হ্যাঁ, রান্না কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, টেস্ট করে দেখতে পারো। খাবে? আমার খিদে নেই। ন্যাচারালি ন্যাচারালি। তুমি কচি খোকা, এইসব লাইনে তুমি কেন আসবে? বুড়ো ঘুঘুগুলোকে নাকে দম দিয়ে দৌড় করিয়ে যাচ্ছে, আর তুমি তো দুধু ভাতু। হ্যাঁ, বলো তো বলো তো, এটা কিসের মাংস হচ্ছে? বলো বলো। মাথায় অসহ্য ব্যথা করছিল। কোনো মতে বললাম, কিসের মাংস? গেস করো, গেস করো। জানি না। আচ্ছা, তুমি বললে না তো ভাইপো, তোমরা আমাকে কেন খুঁজছো? আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, তাই। যিনি রান্না করছিলেন তিনি হাসতে শুরু করলেন। ওমা, তাই নাকি? এই তো আমার স্ত্রী। কে বলেছে ওকে আমি খুন করেছি? হ্যাঁ, কে বলেছে? আমি হাঁ করে ভদ্র মহিলার দিকে তাকালাম। ওর জন্য এত কাণ্ড, আর উনি এখানে রান্না করে যাচ্ছেন। আমার আবার সব গুলিয়ে যাচ্ছিল। মানে? শোনো শোনো শোনো, তোমাকে একটা গল্প বলি ভাইপো। তোমার জন্ম কোন সাল? দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে। আমাকে আমাকে প্লিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, সে ঘুম তো একটু পাবেই। হ্যাঁ, যা জিনিস গিলিয়েছি তোমায়, ঘুম পাবে না? কি খাইয়েছেন? নির্ঝরবাবু একটা বাটি নিয়ে কড়াই থেকে এক পিস মাংস নিয়ে তাতে ফুঁ দিতে দিতে বললেন, অত জেনে কি করবে? তোমার ওই সব জানতা গামছাওয়ালা কাকা তো এত জেনেও ভরা ময়দানে একেবারে ছড়িয়ে লাট করে দিল। হ্যাঁ, আবার আবার দুগাড়ি পুলিশ। হ্যাঁ, আমার রাগ হচ্ছিল খুব, কিন্তু গায়ে জোর পাচ্ছিলাম না। যে কনস্টেবল গাড়ি চালাচ্ছিলেন তাকে চিনলেন কি করে? আরে এগুলো তো ছোটখাটো খেলা ভাইপো। পুলিশের ইনফরমার থাকবে, আর আমি আর কি এই ছিঁড়ে আটি বাঁধতে এসছি বলো? আপনি আপনার বউকেও মারেননি, কোথাও কিছু করেননি, তবে এত কিছু কেন? চমৎকার মাংসটা হয়েছে ভাইপো। বলো তো বলো তো বলো তো, এটা কিসের মাংস? মানুষের। খাঁটি সগুনা চিকেন, পিওর কুকুট মাংস। এক মাংসের গল্প বলে টিকটিকি বাহিনীর হেড অফিস একেবারে নাড়িয়ে দিয়েছি, কি বলো? হ্যাঁ, আমি হাঁ করে নির্ঝরবাবুর দিকে তাকালাম। এত এত পড়াশোনা, এত কেস স্টাডি, সব মিথ্যে। নির্ঝরবাবুর স্ত্রী মাংস কড়াই থেকে একটা পাত্রে ঢেলে কড়াইটা মাজতে শুরু করলেন। নির্ঝরবাবু মাংসটা খেয়ে উঠলেন।
বেসিনে বাটিটা রেখে হাত ধুয়ে এই ঘরে এসে খাটে বসে বললেন, পৃথিবীতে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সবার বেঁচে থাকার প্রয়োজন আছে বটে, তবে দু একজন কমে গেলেও কি পৃথিবীর খুব একটা ক্ষতি হয়? হয় না, হয় না। গত কয়েক বছর ধরে কলকাতায় থেকে বুঝেছি যে কলকাতা আমাদের মতো লোকেদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, মোস্ট সেফ। আর একটু পশ জায়গায় থাকতে পারলে তো কথাই নেই। হ্যাঁ, নো ঝুড় ঝামেলা, পাশের বাড়ির লোক কথাও বলতে আসে না, আর রইল বাকি অ্যাকসেন্ট, তো সেটাও একটু কষ্ট করলে ঠিক করে নেওয়া যায়। তুমি তো আর ক ঘন্টা আছো ভাইপো, তোমাকে দেখানোই যায়, একবার দেখে নাও, এসো। নির্ঝরবাবু একটা আলমারি খুললেন। আমি অবাক হয়ে দেখলাম এক গাদা আগ্নেয়াস্ত্র। গোটা আলমারিটাতে গাদাগাদি করে রয়েছে। কাকা ভেবেছিল সাইকো হান্টিংয়ে বেরোবে, আর মাঝখান থেকে কেঁচো ঘুরতে যে কেউটে বেরোবে সেটা জানলে কি আর ভাইপোকে আনতো কি? আমার মনে হলো শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। না, তুমি বরং এক কাজ করো, তুমি মাংস খেয়ে ঘুমিয়ে পড়ো ভাই। হ্যাঁ, চারদিকে কম্পিটিশনের মার্কেট, ফালতু বেঁচে থেকে আর কি করবে? আমি অনেক কষ্টে শরীরে যত শক্তি আছে তা দিয়ে উঠে নির্ঝরবাবুর দিকে তেড়ে গেলাম। নির্ঝরবাবু সজোরে আমার মুখে একটা ঘুষি মারলেন। আমি ছিটকে পড়লাম এক কোণে। চেষ্টা চেষ্টা ভাইপো, চেষ্টা করতে হবে। হচ্ছে না, হচ্ছে না। কামন 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 কামন, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, ট্রাই ট্রাই ট্রাই। আমি মেঝে থেকে ওঠার চেষ্টা করে উঠতে পারলাম না। লোকটার গায়ে যে এত জোর আছে ঘুষিটা খাওয়ার আগে বোঝা যায়নি। নির্ঝরবাবু শীষ দিতে দিতে আলমারিতে চাবি দিয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন। ঘরময় রান্নার গন্ধ ম ম করছে। পাশের ঘরে মোবাইলে গান চালানো হয়েছে। আমি অনেক কষ্টে উঠে খাটে এসে শুলাম। মাথায় ব্যথা, সঙ্গে মুখে। নির্ঝরবাবুকে দেখে বোঝা যায় না ঘুষিতে এত জোর থাকতে পারে। আমি সব কিছু যোগ করার চেষ্টা করলাম। তার মানে নির্ঝরবাবু সাইকো সেজে থাকার নাটক করেছিলেন, পুলিশের চোখে ধুলো দিয়ে আরও বড় কোনো প্ল্যান করেছিলেন। পল্টু কাকু তো নির্ঝরবাবুর বাড়ি সার্চ করেছিল, অথচ বাড়িতে সন্দেহ করার মতন কিছুই ছিল না। অত অস্ত্র কোত্থেকে এসেছে? কোথায় বা যাবে? আর অ্যাকসেন্টের কথাটা বললেন কেন? উনি কোথাকার লোক? দেখে তো বাঙালি বলেই মনে হয়। ওনার বউয়ের কথাই অবশ্য একবারও শুনতে পাইনি। ভদ্রমহিলার মুখটা ভালো করে দেখার সুযোগও হয়নি। এই ঘরে দুটো জানলা। আমি শক্তি সঞ্চয় করে একটা জানলা খোলার চেষ্টা করে ব্যর্থ হলাম। জানলাগুলো সম্ভবত বাইরে থেকে সিল করে দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করে খাটে বসলাম। কয়েক মিনিট পরে দরজা খুলল। নির্ঝরবাবুর স্ত্রী একটা থালায় রুটি মাংস খাটে রাখলেন। আপনি বাঙালি? খেয়ে নিন। ভদ্রমহিলা বেরিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি মাংসটার দিকে ভালো করে তাকালাম। মুরগির মাংসের মতোই দেখতে লাগছে যদিও, তবু খাবার সাহস পেলাম না। মিনিট 10 বাদে দরজা খুলে নির্ঝরবাবু ঘরের ভিতরে একটা চেয়ার নিয়ে এসে বসলেন। খেয়ে নাও ভাইপো, খেয়ে নাও। কত মানুষ পৃথিবীতে খেতে পায় না জানো? হ্যাঁ, আমার খিদে নেই। আমি তো বললাম এগুলো পিওর চিকেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, খাও। আপনার দলে সম্ভবত আরো অনেক লোক আছে, তাই না? তারা কোথায়? বাহ, ভাইপোর তো বেড়েই বুদ্ধি। হ্যাঁ, গেস করা একেবারে ওস্তাদ। হ্যাঁ, আপনি কি আমাকে মেরে ফেলবেন? আমি তো তোমায় আগেই বলেছি, বেঁচে থেকে পৃথিবীতে কটা লোক উন্নতি করতে পেরেছে বলো তো? হ্যাঁ, দেখুন, মেরে ফেললে মেরে ফেলুন, এত ফালতু ঝুলিয়ে রাখবেন না। আহা, এত তাড়া কেন? তাড়া কেন? বেশি তাড়া থাকলে বাঘে খায়, জানো তো? তোমার জন্য না একটা দারুণ সারপ্রাইজ আছে, খেয়ে নাও বলছি।
কি সারপ্রাইজ? না খেলে বলবো না। আচ্ছা, তোমার একজনের সাথে ঝগড়া হয়েছে না? আপনি কি করে জানলেন? ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে পড়ছো ভাইপো। আর এটুকু জানো না যে সাইকোরা কতটা দূর যেতে পারে? আমার তোমাকে বেশ পছন্দ হয়েছে, বুঝলে? হ্যাঁ, তোমার মাংসটা মন্দ হবে না খেতে। হ্যাঁ, তার সঙ্গে আরেকজনের মাংসও খাবো। দেখবে দেখবে কে, দাঁড়া দেখাচ্ছি। নির্ঝরবাবু উঠে কোথাও গেলেন। আমার প্রবল অস্বস্তি হচ্ছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় ভীষণভাবে আমাকে কিছু একটা বোঝাতে চাইছিল। আমি বুঝতে চাইছিলাম না। কয়েক সেকেন্ড পরে নির্ঝরবাবু একটা বড় সুটকেস নিয়ে ঘরে ঢুকে বললেন, এই দেখো। কে বলো তো? কে? নির্ঝরবাবু হাসতে হাসতে সুটকেসের লকটা খুললেন। আমি চেঁচিয়ে উঠলাম, আরশি! হাত মুখ বেঁধে ওকে নির্ঝরবাবু ফেলে রেখে দিয়েছিলেন। আমার দিকে হাসি মুখে তাকিয়ে নির্ঝরবাবু বললেন, নাকি? চিন্তা নেই ভাইপো, চিন্তা নেই। তোমার গার্লফ্রেন্ড দিব্যি বেঁচে আছে। আমি বাঁচিয়ে রেখেছি। এখনো প্রপার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি। এমনিতে সব হ্যান্ডেল উইথ কেয়ার ব্যাপারে না আমার বরাবরই হাত জস আছে আর কি। হ্যাঁ, লোকটা আমি মন্দ না যাই বলো, শুধু মানুষের মাংস খেতে ভালো লাগে, এই যা। হ্যাঁ, আমি আর পারলাম না। হড় হড় করে বমি করে দিলাম। বেশ খানিকক্ষণ কেটে গেল। সন্ধে হয়েছে। এই ঘরেই একটা কম ওয়াটের বাল্ব জ্বলছে। কখন জ্বলেছে বুঝতে পারিনি। গোটা ঘরে কোনো সুইচ বোর্ড নেই। পাশের ঘর থেকে কোনো শব্দ আসে না। আমি একটু একটু জোর পাচ্ছিলাম। নির্ঝরবাবু সুটকেসটা বন্ধ করে রেখে এ ঘরেই সেটাকে রেখে দিয়েছিলেন। উঠে দাঁড়িয়ে সুটকেসটা খোলার চেষ্টা করলাম, পারলাম না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে জানলাটা আবার খুলতে উদ্যোগী হলাম। একেবারে পাথরের মতন শক্ত হয়ে আছে জানলাটা। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি করার পরে রনে ভঙ্গ দিয়ে মেঝেতে বসলাম। ক্লান্ত লাগছিল, খিদেও পাচ্ছিল। মনে হলো একটা রুটি খেয়ে নিলে হতো। জল পিপাসা পাচ্ছিল। উঠে দরজা ধাক্কাতে লাগলাম। দরজা খুলল একটু পরে। নির্ঝরবাবুই দরজা খুললেন। জল খাবো। দরজাটা বন্ধ হয়ে গেল। খানিকক্ষণ পরে দরজাটা খুলে একটা জলের বোতল নিয়ে নির্ঝরবাবু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, প্রেমিকের সঙ্গে কথা বলবে ভাইবো? আপনি আমাদের মেরে ফেলবেন? দেখুন কি পাবেন আমাদের মেরে। সেন্টু, আচ্ছা ওই লাইনটা শোনোনি? জন্মেলে মরিতে হবে, অমর কে কোথা খাবে। শুনেছ? হ্যাঁ, আমাকে যা ইচ্ছে করুন, আরশিকে ছেড়ে দিন। ওকে টানছেন কেন? এই দেখো, এ শালার ভালোবাসাই মানুষের পেছন মেরে দিল ভাইপো। হ্যাঁ, তুমি মরে যাবে আর প্রেমিকা বেঁচে যাবে। আর তারপর সে যখন অন্য কারো খাট গরম করবে, তোমার আত্মা সেসব সহ্য করতে পারবে? হ্যাঁ বলো, পারবে? তার চেয়ে বরং ফালতু কথা বন্ধ করুন। নির্ঝরবাবু ফিক ফিক করে হাসতে হাসতে আমার সামনে সুটকেস খুলে আরশিকে বের করল। আরশির চোখ ঢাকা, মুখে কাগজ দেওয়া। চোখের ঢাকনাটা খুলে জল ছিটিয়ে দিল আরশির মুখে। আরশি চোখ খুলল। আমাকে দেখে ভীত চোখে তাকিয়ে রইল। বোঝাই যাচ্ছিল মুখ খোলা পেলে ভীষণ জোরে চিৎকার করত। জানো ভাইপো, মুরগিদের না মুরগির মাংস খাওয়ানো হয়। হ্যাঁ, আচ্ছা মানুষদের কেন তাহলে মানুষের মাংস খাওয়ানো হবে না বলো তো? আমি তোমার প্রেমিকাকে কেটে দিচ্ছি, বেশ বেশ ভালো করে রান্না করে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি ওর কোন বডি পার্টটা
বেশি পছন্দ করো বলো? হ্যাঁ, বলো বলো বলো। নির্ঝরবাবু একটা ছুরি বের করলেন। এ কি করছেন? আরে আরে পাগল হয়ে গেছে নাকি? শুনুন শুনুন প্লিজ, আরশির কোনো ক্ষতি করবে না প্লিজ। নির্ঝরবাবু যেন আমার কথা শুনলেনই না। এই মৃদু আলোতে স্পষ্ট দেখতে পারলাম নির্ঝরবাবুর চোখগুলো আগুনের মতন জ্বলছে। অদ্ভুত সেই দৃষ্টি। চারিদিকে সব অন্ধকার হয়ে আসছিল। আমি আবার চেঁচালাম, প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ নির্ঝরবাবু, শুনুন 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 প্লিজ। নির্ঝরবাবু চুলের মুঠি ধরলেন আরশি। আরশি ভীষণ ভয় পেয়েছে বুঝতে পারছি। নির্ঝরবাবু আরশির গলার কাছে ছড়িয়ে নিয়ে গিয়ে বললেন, এই কথা না শুনলে আইসিস জঙ্গিরা গলাটা কিভাবে কাটে দেখবে ভাইপো? হ্যাঁ, খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখবে দেখবে তোমার প্রেমিকার ফর্সা ফর্সা গলা দেখা যাচ্ছে। দেখো 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 কিভাবে কিভাবে গলাটা কাটি দেখো। না 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 প্লিজ 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 থামুন। আমি চেঁচিয়ে উঠলাম। নির্ঝরবাবু ছুরিটা আরশির গলায় ধরলেন। আমি প্রাণপণে একটা লাফ দিয়ে নির্ঝরবাবুর উপরে ঝাঁপিয়ে পড়লাম। নির্ঝরবাবু আমাকে এক ঠেলায় সরিয়ে দিলেন। ওর গায়ে ভীষণ জোর। আমি তবু প্রাণপণে ওকে একটা লাথি মারলাম। নির্ঝরবাবু লাথিটা খেয়ে পড়ে গেলেন, কিন্তু উঠে দাঁড়িয়ে শব্দ করে হাসতে লাগলেন। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। যাকে জবাই করবো সে নড়াচড়া না দিলে কি ভালো লাগে বলো? হ্যাঁ, এবার এবার তোমায় মেরে সুখ। এসো এসো এসো, কামন কামন কামন। নির্ঝরের চোখ মুখ কেমন যেন একটা হয়ে গেল। মুখে একটা অদ্ভুত হিংস্র ভাব, ঠিক যেভাবে টিকটিকি শিকার ধরে সেই ভঙ্গিতে একটু নিচু হলেন। পরক্ষণে একটা ভয়াবহ শব্দ করে আমার দিকে ঝাঁপ দিলেন। সে দৃশ্য যেন আমার বুকটাকে ঠান্ডা করে দিল। কোনো ক্রমে প্রবল জোরে দম নিয়ে সরে দাঁড়ালাম। পৃথিবীর সব থেকে সুস্বাদু মাংস হলো মানুষের মাংস। হ্যাঁ, আজ সেই মাংস দিয়ে আমি ডিনার করব। হাড়গোড়গুলো রেখে দেবো হাতের তলায়। আমি শিউরে উঠলাম। বুঝতে পারছিলাম আরশির মানসিক অবস্থাটা। নির্ঝরবাবু আমার দিকে ঝাঁপ দিল। আমি কোনো দিকে না তাকিয়ে সর্বশক্তি দিয়ে নির্ঝরবাবুকে লাথি কষালাম। উনি সরে গেলেন। পরক্ষণেই বিশ্রীভাবে হাসতে হাসতে আমার বুকে একটা টোকা মেরে বললেন, তোমাকে ওর মাংস খেতেই হবে, খেতেই হবে। কিচ্ছু করার নেই ভাইপো, জানো তো, নাথিং। আমার মাথা ঘুরছিল। তবু আমি নির্ঝরবাবুকে আর একবার লাথি মারতে গেলাম। পারলাম না, মিস হয়ে মাটিতে পড়লাম। ভিতর ভিতর কতটা দুর্বল ছিলাম নিজেও বুঝিনি। জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরল যখন জলের ঝাপটায়। চোখ খুলে দেখি পল্টু কাকু আমার মুখে জলের ঝাপটা দিচ্ছে। ঘর ভর্তি পুলিশ। মেঝেতেই শুয়েছিলাম। ধর্মর করে উঠে বসলাম। সুটকেস থেকে আরশিকে মেঝেতে বের করে রাখা হয়েছে। শীত শীত লাগছিল। সকাল হয়ে গেছে। আমার মাথার কাছে রুটি মাংসর থালাটা রাখা। আমি বেঁচে আছি। হ্যাঁ। পল্টু কাকু গোটা গ্লাসের জলটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, একেবারে। কখন এলে? তোকে গরম তেলে ফ্রাই করার মিনিট 5 আগে। বাবা, চাপ নিস না, মরেই তো যেতিস, আর কি হতো। জোকস অ্যাপার্ট। ল্যান্ডমাইন আছে নাকি ইন্সপেকশন হচ্ছিল, সুখের কথা সেসব নেই। আমি রেগে চুপ করে গেলাম। নীলাদ্রিবাবু ঘরের মধ্যে চলে এসেছিলেন। বললেন, স্যার, রান্নাঘরে তো বিশেষ কিছু পাওয়া গেল না, এইবারে বেরোনো যাক। আরশি ফুঁপিয়ে কাঁদছিল। আপনাদের কনস্টেবলও ওদের মধ্যে আছে, নইলে আমি এখানে এলাম কি করে? শুধু কনস্টেবল না, বেশ কয়েকজনকে টাকা খাইয়ে রেখে দিয়েছিল। কোথায় উনি? কোথায় ধরতে পেরেছো?
আর 1 ঘন্টা পরে এলে তোর আর আশির চিলি চিকেন বানিয়ে খেয়ে নিত। ইস, কি অবস্থা করেছিস ঘরের! তোর বমি? হ্যাঁ। আরশি কাঁদতে কাঁদতেই আমার দিকে কেমন একটা চোখে তাকালো। তাড়াতাড়ি কথা ঘোরাতে বললাম, এই গোটা আলমারি ভর্তি আর্মস ছিল, আর একটা আলমারি দেখায়নি। কোনটায় আর্মস ছিল? আমি আঙুল তুলে দেখালাম। পাশের ঘরের একটা আলমারি থেকে 3টে লোকের বডি পার্টস পাওয়া গেছে। টিপিক্যাল ধর্মী কানিবাল লোকটা। এই ধরনের লোকের যাকে পছন্দ হয় তার মাংস খাবার জন্য পাগল হয়ে ওঠে। তোকে আর আরশিকে কিভাবে টার্গেট করেছিল জানি না, তোদের রীতিমতো স্টক করে গেছে। এখানে ফাঁদ পেতে নিয়ে এসেছিল তোকে মারবে বলে। সত্যি মেরে ফেলতো? ইয়েস। শ্রীমান ধর্মনারায়ণ আকুলা ওরফে শ্রীমান নির্ঝর দাস, তেলেঙ্গানার মানুষ। বাপের অগাধ সম্পত্তি ছিল, তাই চাকরি বাকরি করতে হয়নি। ওনার স্ত্রী অনুশ্রী দাস বাঙালি, ভালোবেসে বিয়ে। পরবর্তীকালে দুজনে মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে। এটাই ওদের কাজ ছিল। ফাঁদ পেতে মানুষ তুলে নিয়ে গিয়ে রান্না করে খেত। এখানে না এলে বামাল সমেত ধরা পড়তো না। আরশি পল্টু কাকুর কথা শুনে এবার ওয়াক টানা শুরু করলো। আমি মজা পেলাম। একটু আগেই আমার বমির জন্য কেমনভাবে একটা তাকিয়েছিল। বোঝ এবার আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর বাবা বুঝবে, উনি বাঙালি নন। এত কিছুর পরে তোর বাঙালি সেন্টিমেন্ট কাজ করলো? অদ্ভুত। আমি কিছুতেই ওর দেওয়া মাংস খাইনি। সেটা ভালোই করেছিস। এমনিতেই পেট্রোগা পাবলিক, রাস্তায় খেয়ে নিস কিছু। মুরগির মাংস ছিল অবশ্য। না স্যার, ইহা মুরগি নয়, নর মাংস। ছোট ছোট পিস ছিল, আমি তো ভাবলাম মুরগি। নরমাংস বা মুরগি কোনোটাই না, মেঠো ইঁদুর টেদুর হতে পারে। ওসব আর আমাদের জেনে কাজ নেই। কি ভয়ানক। লেডি কনস্টেবল পাঠাচ্ছি আরশির জন্য, তোর জন্য লাগবে? এটা আমার জন্য লাগবে মানে? পল্টু কাকু ফিক ফিক করে হাসতে লাগলো। তারপর এগিয়ে এসে আমাকে হাত ধরে তুলে বলল, এরকম কেস লাখে একটা মেলে কলকাতা শহরে। ক্যানিবালিজম। সম্ভবত লোকটা নিজের মাকেও মেরে খেয়েছে। ভাব জাস্ট। আমি ওয়াক টানা শুরু করলাম। হয়েছে হয়েছে, উনি নাকি আইবি অফিসার হবেন। এটুকু ক্রাইম নেওয়ার ক্ষমতা নেই, ভাগ। পল্টু কাকুর সঙ্গে বাইরের ঘরে এলাম। নির্ঝরবাবু বউয়ের সঙ্গে ভালো মানুষের মতন বসে আছেন। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। আমার বুকটা ধড়াস করে উঠল। আর একটু হলে লোকটা আমায় কেটে খেয়ে নিত। কি ভয়ঙ্কর। বাইরেটা দেখে অবাক হলাম। এ তো সেই গ্রামটাই। এত কাছে ছিলাম অথচ কিছুই বোঝা যায়নি। হ্যাঁ, নির্ঝরবাবুকে দেখতে ইচ্ছা করছে। ভদ্রলোক, অদ্ভুত ক্যারেক্টার কিন্তু। তোমাদের মতন দুধে গোয়েন্দাদের নাকি দড়ি দিয়ে দৌড় করালো। হ্যাঁ, কালারফুল অলসো। ভাবতে পারিনি যে হিমশৈলের চূড়ায় বসেছিলাম এতদিন। বাড়ির বাইরে একটা ধানের গোলা। পল্টু কাকু বেশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে নীলাদ্রিবাবুকে বলল, এটার ভেতরটাও দেখে নেবেন। আর শুনুন, মিডিয়া এলে কিচ্ছু বলবেন না। তিল থেকে তাল করতে মালগুলো জুড়ে নেই। নীলাদ্রিবাবু একজন কনস্টেবলকে ধানের গোলাটা দেখতে বললেন। পল্টু কাকু কয়েক মিনিট দাঁড়িয়ে সন্ধান প্রক্রিয়া দেখল। কিছু নেই স্যার এখানে। পল্টু কাকু গাড়িতে উঠে বলল, চ বাড়ি যাই, অনেক খাটনি গেল। কনস্টেবল ধানের গোলায় খুঁজছিলেন, তিনি দৌড়ে এলেন। এই দেখুন, এই মোবাইলটা পেলাম। আমি চিনতে পারলাম, ওটা আমার। পল্টু কাকু কনস্টেবলের হাত থেকে মোবাইলটা আমার হাতে দিয়ে বলল, বাড়ি গিয়ে অন করবি। তোর বাবা আর মাকে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। আমি শিখিয়ে দেব কি বলতে হবে। গাড়িটা স্টার্ট দিল। নির্ঝরবাবুকে ধরলে কি করে? লোকটা সব ভালো ছিল, একটা জায়গায় ভুল করে ফেলল, তোকে টার্গেট করে। আমি সেটা বুঝেছিলাম ওর তোকে ফোন করা দেখেই। তারপর থেকে তোকে টোপ হিসেবে ব্যবহার করতে শুরু করলাম। মানে আমি টোপ? আরশির চোখে মুখে জল দেওয়া হচ্ছিল। ওকে বাইরে বের করে এনে। সঙ্গে আরশিকেও। দুজনেই টোপ ছিলি। নরখাদকরা দুজন অপোজিট জেন্ডারের মানুষের মাংস একসঙ্গে খেতে পছন্দ করে। বুঝতেই পারছিস ওদের প্রেফারেন্সটা এরকম কেন? বডি পার্টস ম্যাটার। আরশি হঠাৎ জল রাখার মগটা একজন লেডি কনস্টেবলের হাতে দিয়ে
পল্টু কাকুর দিকে চেঁচিয়ে বলল, আপনি থামবেন প্লিজ? আপনি কি চান না আমি সুস্থ হই? সরি 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 সরি। এই তো বাঘিনী ফর্মে ফিরছে। এবার আমি চুপ করে গেলাম। তুমি জানতে আমি এখানে আছি? কাল সন্ধ্যের দিকে জেনে গিয়েছিলাম। আরে তাহলে তখন আসোনি কেন? নজর রাখছিলাম। আরে ততক্ষণে আমাদের ভেজে খেয়ে নিত। তাহলে তোর একটা ছবি আমার ড্রয়িং রুমে সুন্দর করে সাজিয়ে রাখতাম। আরে লোকটা যদি সত্যি সত্যি আমাকে মেরে ফেলতো? এখন ওই ইয়ার্কি মারছো? ব্যাপারটা ইয়ার্কি বলে মনে হয় তোমার? রিস্ক অ্যানালিসিস করে মনে হয়েছিল তোকে হয়তো কিছু করবে না, এটুকু চান্স নিতেই হতো। তাছাড়া তুই তো কোনো নেকুপুষু চাকরি করতে আসিসনি। এসব কাজে এইটুকু রিস্ক না নিলি তো কি করলি? আমি চুপ করে গেলাম। নির্ঝরবাবু আর ওর স্ত্রীকে পুলিশের গাড়িতে তোলা হলো। নির্ঝরবাবু আমার দিকে কেমন একটা অদ্ভুত চোখে তাকিয়ে গাড়িতে উঠলেন। বুকের ভিতরটা আবার কেঁপে উঠল। আরেকটু পরেই আমাদের গাড়ি রওনা হবে। চুপ করে বাড়িটার বাইরে মেঝেতে বসেছিলাম। নির্ঝরবাবুর বাড়ির থেকে গাদা গাদা মানুষের হাড় গোড় বেরোচ্ছে। আরশি মুখ ঢেকে বসেছিল। কিছুক্ষণ পর আমাকে বলল, এই লোকটার সঙ্গে তুই যদি আর মিশিস তাহলে তোর সঙ্গে কিন্তু আমার সমস্ত সম্পর্ক শেষ। আমার নাকি টোপ। ওই নির্ঝরের থেকে কোনো অংশেই লোকটা কম না। আমি আর কি বলবো? চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাতে শুরু করলাম। পল্টু কাকু একটু আগে কি বলেছে? কিছুক্ষণ পর আমাকে বলল, আইবি অফিসার হবি তো? একটু পরে এসে প্রত্যেকটা হাড় ধরে ধরে দেখবি কোনটা কেমন লাগে। বাপরে! কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। তাতে আমরা যখনই আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি সন্তু। পল্টু কাকুর ভূমিকায় উৎপল সরকার। নির্ঝরবাবু শ্রী দেবাশিস সেনগুপ্ত। আরশি এবং নির্ঝরের স্ত্রীর ভূমিকায় বর্ণালী। দোকানের ছেলে অফিসার এবং কনস্টেবলের ভূমিকায় শান্তনু। রমেন RNM অভিষেক। বাবা অভিষেক দেবরয়। মা কমলিকা দেবরায়। অভিমন্যুবাবু ইন্দ্রজিৎ বক্সি। ভদ্রলোক শান্তনু পাণ্ডা। ইনফর্মার পার্থ। গল্পের সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় আমি সন্তু। শব্দ সংযোজন এবং আবহ দাস স্টুডিও। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পটির স্ক্রিপ্টিং এবং অ্যাডাপ্টেশন করেছে তুহিন। তবে আজকের জন্য এটুকুই। ফিরব আরও টান টান থ্রিলার গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।